শুরু করে নিয়ে। যে আমরা এই কদিন যে কটা ক্লাস করলাম, এই ক্লাসের আলোকে আজকে এই বিষয়টা একটু আলোচনা করে না তাহলে। এখানে একটা মডেল কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেনটা একটু আপনারা পড়েন, পরে এটা অ্যান্সার করেন, কতটুকু বুঝছি আমরা তো। এখানে বলা আছে মিস্টার আরবাজ খান একজন স্বাভাবিক করদাতা। তাহলে স্বাভাবিক করদাতা মানে হলো ব্যক্তি শ্রেণীর, ন্যাচারাল পার্সন বা ইন্ডিভিজুয়াল। তাহলে আরবাজ খান একজন ব্যক্তি শ্রেণীর, স্বাভাবিক ব্যক্তি শ্রেণীর করদাতা। বলছে উনি একটি প্রাইভেট কোম্পানিতে ব্যবস্থাপক হিসেবে চাকরি করেন এবং এর পাশাপাশি অন্যান্য খাতে আয় করেন। উনি একটা প্রতিষ্ঠানে চাকরি করেন আর পাশাপাশি অন্যান্য খাতে ওনার ইনকাম আছে। তো প্রথমটা বলা আছে চাকরি হতে আয় প্রতি মাসে বেতন বাবদ ৮০,০০০ টাকা, সাথে দুটা ঈদ বোনাস এবং বৈশাখী ভাতা বাবদ ১০,০০০ টাকা পেয়ে থাকেন। আর উক্ত বছরে বেতনের বিপরীতে উৎসে কর কর্তন করা হয়েছে ১২,০০০ টাকা। তাহলে এই যে বেতন খাত বা এমপ্লয়মেন্ট রিলেভেন্ট খাত আছে, এখান থেকে তোমার ইনকামটা কিভাবে আসবে? আপনাদের মধ্যে থেকে কেউ একজন বলেন। আপনার যে বেতন খাতের আয় ১ নম্বর অনুচ্ছেদের আলোকে কিভাবে হবে? কেউ কেউ কথা বলবেন না কেউ নাকি? যে যতটুক পারেন ওটুকুই বলেন। শুনতে পাচ্ছেন তো নাকি? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, তো বলেন না। ক্লাস তো করলেন অনেকগুলি, ছোট্ট একটা অঙ্ক। অঙ্কটা ছোট কিন্তু এর মধ্যে অনেকগুলি ইম্প্যাক্ট আছে। পার্টিসিপেট করেন তাহলে সবার জন্য ভালো হবে। জি স্যার, স্যার আমি মাত্র জয়েন করছি। এখানে স্যার চাকরি হতে আয় প্রতি মাসে বেতন বাবদ ৮০,০০০ টাকা, সাথে দুইটা ঈদ বোনাস, বৈশাখী ভাতা বাবদ ১০,০০০ টাকা পেয়ে থাকে, তবে বছরে বেতনের বিপরীতে উৎস করকর্তন করে ১২,০০০ টাকা। এখানে স্যার হতে চাকরি হতে প্রতি মাসে বেতন বাবদ আয় ৮০,০০০ টাকা আর দুইটা ঈদ বোনাস, তাহলে স্যার তার মোট ইনকাম হবে হচ্ছে স্যার ৮০,০০০ কিন্তু হচ্ছে স্যার 13। এখানে যেহেতু বলা নাই 50%, ঠিক আছে? তো কোথাও যদি বলা না থাকে, মানে প্র্যাকটিক্যাল ফিল্ডে তাহলে যে আপনার পে স্লিপে যা আছে সেই অনুযায়ী আপনি ক্যালকুলেশন করবেন। জি স্যার। আর যদি কোনো এক্সাম রিলেটেড হয়, কিছু বলা না থাকলে ধরবেন যে ৮০,০০০-এর সমপরিমাণ, কারণ আপনি ভাগাভাগি করতে যাবেন না। তাহলে জি উনি স্যার। বেতন বেতন পাচ্ছেন হলো ৮০,০০০ × ১২, ঈদ আর বোনাস ৮০,০০০ × ২, বৈশাখী ভাতা বাবদ ১০,০০০ টাকা, সবগুলি হলো তার মোট এমপ্লয়মেন্ট রিলেটেড ইনকাম।
ঠিক আছে? তাহলে এখন এই যে টোটাল ইনকাম আসলো, টোটাল ইনকাম থেকে আমি কি বাদ দিব? টোটাল ইনকাম থেকে স্যার হচ্ছে তার, যেহেতু প্রাইভেট লিমিটেড কোম্পানি স্যার, তাহলে তার মানে 1/3 হচ্ছে বাদ যাবে। দেন হচ্ছে নেট ইনকাম ওয়ান হবে থার্ড অথবা কত, 5 লাখ? 5 লাখ টাকা। জি স্যার, যার আগে কম। ছিল 4,50,000, এখন 5 লাখ। হুম। জি স্যার। তাহলে বেতন খাত গেল। আর স্বাভাবিক করদাতা কিন্তু উনি প্রাইভেট বা পাবলিক সব বলা নাই, ঠিক আছে? তাহলে আমরা প্রাইভেট ধরে কাজ করতেছি। তারপরটা বলছে তার ঢাকায় একটি নিজস্ব 8,200 স্কোয়ার ফিট বাড়ি আছে। জি স্যার। তাহলে এখন দেখেন, এই যে 8,200 স্কোয়ার ফিট, আমরা তো প্রথম ক্লাস বা সেকেন্ড ক্লাসে সার্চ চার্জ নিয়ে আলোচনা করছি। জি তাহলে স্যার। সার্চ চার্জ থেকে আমরা কি জানছি, যে কারো যদি 8,000 স্কোয়ার ফিটের যদি বাড়ি থাকে অথবা 4 কোটি টাকার উপরে সম্পত্তি থেকে, তাহলে হচ্ছে আপনার মোট আহ, মানে মোট যে কর হবে তার উপরে হচ্ছে স্যার, মানে চা 2.5%। স্যার পার্সেন্টেজটা মনে নাই। 2.5%, সার্চ চার্জের কয়টা স্ল্যাব আছে? হ্যাঁ স্যার, 4 কোটি ওই থেকে জায়গায় দশ বলা কোটি আছে, নেট ওয়েল যদি 30শে জুন তারিখে 4 কোটির বেশি হয় তাহলে সার্চ চার্জ দিবে। জি স্যার। আর কারো যদি নেট ওয়েল 4 কোটি টাকা এক্সিড না করে, হুম। তারপরেও সে সার্চ চার্জ দিবে যদি তার 8,000 স্কোয়ার ফিটের অধিক হাউস প্রপার্টি, মানে বিল্ডিং থাকতে পারবে না, হাউস প্রপার্টিস, হুম। ল্যান্ড না, হাউস প্রপার্টিস থাকলেই তার প্রদেয় করের উপর 10% হারে কর দিতে হবে, প্রদেয় জি কর। স্যার। জি স্যার। তাহলে প্রদেয় কর শব্দটা মানে হলো যে আপনার ইনভেস্টমেন্ট রিবেট বাদ দিবেন। তারপরে আমরা যেটা শিখছি গত কয়েকটা ক্লাসে, যে তার প্রদেয় কর হবে তার রেগুলার নিয়মিত কর অথবা ন্যূনতম কর যেটা বেশি। হুম। তো এই নিয়ম কানুনগুলি ছিল এই বছর পর্যন্ত, মানে গত অর্থ বছর পর্যন্ত। আর সামনের বছর থেকে আসছে যে ইনভেস্টমেন্ট রিবেট না, তার করের যে রেট বা 5টা যে স্ল্যাব, ওই স্ল্যাবে ফেলায় যে কর আসবে সেই করের উপরে সার্চ চার্জ হিসাব হবে। মানে ইনভেস্টমেন্টের আগ পর্যন্ত যা তার যে মানে যে কর দায়টা হুম। হবে ওটার উপরে হুম। স্যার। এটা পরের ওটার বছর উপরে থেকে দশ খেলবেন। পার্সেন্ট জি। জি। তাহলে আমরা বাড়ি ভাড়া ইনকাম থেকে বা ভাড়া ইনকাম থেকে জানছি যে ভাড়া বাবদ যা ইনকাম তার উপরে ভাড়া খাতে কর গণনা হবে। তো এখন বলছে 3 তলা বাড়ি, 2 ফ্লোরে উনি নিজে থাকেন, বাকি 1 তলা ভাড়া দিচ্ছেন। জি স্যার। এখন বলছে যে এখানে উল্লেখ্য যে মেরামতের জন্য 2 মাস বাসা খালি ছিল। তাহলে এই ক্ষেত্রে কি করবেন? স্যার এই ক্ষেত্রে হচ্ছে তার 2 মাসের শূন্যতা ভাতা সে অব্যাহতি পাবে। পাশাপাশি হচ্ছে বাড়ির উপরে স্যার হচ্ছে আহ, আবাসিকের ক্ষেত্রে তো স্যার হচ্ছে 30%। 85,000 ইন্টু স্যার বা মানে 12 হবে, সেখান থেকে হচ্ছে স্যার 2 মাসের হচ্ছে আহ, শূন্যতা ভাতা হবে, মাইনাস যাবে। অথবা স্যার 85,000 ইন্টু মানে আপনার 12 ভাগের 10 ভাগ নেওয়া যায় একসাথে। ওরা ঐকিক নিয়মে যাওয়া যাবে না, কারণ আইনে বলা আছে বার্ষিক মূল্য। আপনি সে জুলাই মাসে ভাড়া দিচ্ছেন, এরপর 11 মাস খালি গেছে, হুম। তারপরে বলছে যে আপনি বার্ষিক মূল্য মানে 12 মাসের ভাড়াই দেখাবেন। আচ্ছা, তাহলে 85 ইন্টু 12 স্যার, তারপরে দুই হুম। মাসের শূন্যতা ভাতা দেখাবো আর কি লাস্ট। হুম। তাহলে এখন ওই যে যেটা বললেন যে আবাসিক কারণে ভাড়া দিলে রিপেয়ার মেনটেন্যান্স বাবদ 25% বাদ যাবে। হ্যাঁ তাহলে হ্যাঁ, 25%। হ্যাঁ, হুম। তাহলে 85,000 ইন্টু 12, 12 মাস আসলো। তাহলে 12 মাস হলো 85,000 ইন্টু 12 দিয়ে আপনার বার্ষিক মূল্য। জি স্যার। তাহলে এখন এই বার্ষিক মূল্য যা আসছে তার 25% বাদ দিবেন, নাকি 3 ভাগের আবার 1 ভাগ করবেন? না স্যার, এটা হচ্ছে তার টোটাল হচ্ছে বার্ষিক মূল্যের উপরেই তো স্যার। হ্যাঁ, তার মানে যে অংশ ভাড়া দিছি হুম হুম। সেই ভাড়ার বিপরীতে রিপেয়ার মেনটেন্যান্স বাদ যাবে। জি স্যার, টোটাল এই আর কি কারণে 12 বছর। এটার আর আনুপাতিক হার করা হলো না। কিন্তু জি স্যার। অন্যান্য খরচ যেটা পুরো বাড়ির জন্য গেছে, হুম। সেই ক্ষেত্রে ওই খরচটা রেশিওতে ভাগ করতে হবে। এই জায়গাটা সবসময় খেয়াল রাখবেন। জি স্যার। জি স্যার, এটা কি একটা ক্রিটিক্যাল একটা টার্ম স্যার। এই এই ছোট। জায়গায় ক্রিটিক্যালি ছিল এটাই। জি স্যার। আর এটা বলছিলাম, তার যদি ভাড়া 25,000 টাকার বেশি হয় তাহলে তাহলে ব্যাংক চেকের ব্যাংক মাধ্যমে দিতে স্টেটমেন্ট, হবে। ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, আদারওয়াইজ জরিমানা আদারওয়াইজ। হবে। জি স্যার, জরিমানা হবে। কত পার্সেন্ট? স্যার। প্রদেয় করের 50%। ও আচ্ছা, জি স্যার। তাহলে এই যে প্রদেয় কর,
এখানে কিন্তু বলে না যে বাড়ি ভাড়ার জন্য যতটুকু পরদেয় কর, ওরকম কিন্তু বলা নেই। তাহলে তার মানে অন্যান্য ইনকাম যা আছে আমার হিসাবে সবগুলো কিন্তু খাত সেটাই থেকে যে বলবে। ইনকাম হবে তার উপরে। হুম। অথবা 5,000 টাকা যা বেশি, এই জি। ক্ষেত্রে কিন্তু কম নাই, বেশি বলা আছে। আর শূন্যতা ভাতা ক্লেম করলে আইনে যেটা আছে, শূন্যতা আপনার যে খালি গেছে এটা প্রুফ করতে হবে গ্যাস বা ইলেকট্রিসিটি পানি বিলের বিলের। মাধ্যমে। জি স্যার। ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি। কারণ গ্যাস অনেক সময় ডাবল বার্নার সিঙ্গেল বার্নার থাকে, আবার অনেক সময় সিলিন্ডার গ্যাস ইউজ করি। ইলেকট্রিসিটি বিলের ক্ষেত্রে অনেক সময় কোশ্চেন আসে, আমি যে প্রুফ করব কি দিয়ে, আমার প্রিপেড মিটার না পোস্ট মিটার। তাহলে একটা ডেস্কর বিল থাকতে হবে, আর একটা প্রিপেড মিটার থাকলে আপনারা যে পাঞ্চ করছেন ওই পাঞ্চের রেকর্ড থাকতে হবে। এবং আমরা প্রিপেড পোস্টপেড যাই বলি, ডেস্কর ওয়েবসাইটে কিন্তু, সরি ডেস্কর যে ইন্টারনাল সফটওয়্যার, ওই সফটওয়্যারে কিন্তু আপনি প্রিপেড পোস্টপেড যাই করেন ওই জায়গায় রেকর্ড থাকে। তাহলে শূন্যতা প্রুফ করতে হবে। তারপর বলেছে তিনি উক্ত আয় বছরে 10 লাখ টাকা সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন, 1 লাখ টাকা আয় করেন যার মুনাফার 10%, আর ট্যাক্স কাটা হয় 10%। তাহলে জি এটা স্যার। কোন খাতে আসবে? স্যার এটা হচ্ছে আর্থিক পরিসম্পদ হতে আয়। হুম। তাহলে আর্থিক পরিসম্পদ খাতে উনি 1 লাখ টাকা পাইছেন, আর এই জায়গায় কর কাটছে 10% হারে, সে 10,000 টাকা। জি স্যার। তাহলে আর্থিক পরিসম্পদ খাতে কত আসবে? 1 লাখ আসবে নাকি আরো বেশি আসবে? স্যার 1 লাখ আসবে, পরবর্তীতে গিয়ে হচ্ছে 10% যে ট্যাক্স হয়েছে স্যার সেটা হচ্ছে আহ মানে হুম। টিডিএস বা ট্যাক্স হিসেবে রিবেট পাবে আর কি, মানে হ্যাঁ, রিবেট বাদ যাবে। পাবে। তাহলে রিবেট পেলে এই যে এতক্ষণ পর্যন্ত আমরা খাতগুলি বললাম, তাহলে 1, 2, 3, তিনটা মিলে হলো আমার টোটাল ইনকাম, জি স্যার। ট্যাক্সেবল ইনকাম। তাহলে আমি যখন কর পরিগণনা করব, স্ল্যাবে ফেলবো, তখন এই তিনটা মিলে যে সমষ্টিগত অ্যামাউন্ট সেটার উপরে স্ল্যাবে ফেলবো নাকি এখন অন্য কোনো ইস্যু আছে? স্যার এই তিনটা এখানে স্যার হচ্ছে দুইটা মিলিয়ে হবে, কারণ স্যার সঞ্চয়পত্রের সুদ তো স্যার এটা তো হচ্ছে করমুক্ত ফাইনাল, আয়। জি স্যার। না করণ করা ফাইনাল সেটেলমেন্ট যা ফাইনাল কাটবে সেটা সেটেলমেন্ট ফাইনাল। বলা হয়, জি স্যার। এই কারণে এটারে আলাদা রাখতে হবে। আমরা পঞ্চম ক্লাসে যেটা শিখছিলাম, জি স্যার। নিয়মিত আয়, নিয়মিত আয়ের উপরে আপনি নিয়মিত হারে কর গণনা করবেন আর এর সাথে ফাইনালটা যোগ করবেন। জি স্যার। তাহলে দেন ট্রিক্স, অনেকগুলো ট্রিক্স আছে এই জায়গায়। আর উৎসে করতে নিয়ে আমরা বলছিলাম যে উৎসে যাই কাটুক, আমি না কাটলে যা হইতো মানে গ্রস অ্যামাউন্ট আমি ইনকামে আনবো। আচ্ছা, তারপরে দেখেন উনি উক্ত আয় বসে পরামর্শ বাবদ আয় করেন 3,50,000 টাকা। এটা কি করবেন? এটা কোন খাতে যাবে? আয়ের স্যার যে 7টা খাত। পরামর্শ পাবো, এটা কি সেবা হুম। খাতে আয় স্যার? কোন না খাতে? সেবা, সেবার তো কোনো খাত নাই স্যার, সেবা খাতে আয় তো নাই ট্যাক্সে। আম, না, আমরা যখন বিজনেস করছি, বিজনেস ইনকাম এটা আমরা আদার বলছিলাম ইনকাম যে স্যার। না, আদার ইনকাম এই জায়গায় আবার একটু কথা আছে। কারণ ব্যবসা খাতে আয় পড়ার সময় আমরা বলছিলাম 3 ধরনের আয়: প্রফেশন, ভোকেশন অ্যান্ড বিজনেস। তাহলে আপনি যদি আইটিপি হন তাহলে এটা আপনার প্রফেশন, আপনার চার্টার অ্যাকাউন্টেন্ট হলো প্রফেশন, ডাক্তার ইঞ্জিনিয়ার হলো প্রফেশন। জি স্যার। বাংলাদেশে কিছু প্রফেশন যেমন মানে ডাক্তার ইঞ্জিনিয়ার এরা কিন্তু চাকরির পাশাপাশি প্র্যাকটিসও করে, কোনো এম্বার্গো নাই, নিষেধাজ্ঞা নেই। হুম। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট আইসিএসবির মেম্বার হলে ওই জায়গায় বলা থাকে যে হয় প্র্যাকটিস করবেন অথবা চাকরি করবেন। তাহলে কর আইনে বলা আছে পরামর্শক, সেও হলো ব্যবসা খাতের আয়। তাহলে আপনি ব্যবসা ইনক্লুড করবেন। ও আচ্ছা, মানে আমরা যদি স্যার আইটিপি পাস করছি যারা, মনে করেন আমরা হুম। এখান থেকে যে ইনকাম করবো এটাও মানে ব্যবসা খাতের আয়ের মধ্যে যাবে। ব্যবসা খাতের আয়ের মতোই হবে, কারণ ব্যবসা খাতের আয়ের মতো হইলে আপনি ওই জায়গায় সকল খরচ বাদ দিতে পারবেন। আর জি স্যার। যেগুলো আদার্স ইনকাম, ওগুলোর তাহলে কোনো আদার্স এক্সাম্পল নাই। ইনকামে খেলতে মানে বলা আছে যে এই ইনকামের সাথে সংশ্লিষ্ট খরচ, ওই জায়গায় কিছু লিমিটেশন থাকে, ঠিক আছে? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এখন দেখেন তার পূর্ববর্তী বছরের নিজ সম্পদের পরিমাণ ছিল 3,95,000, 3,95,00,000। তাহলে এই বছরের ইনকামও তার সাথে যোগ হবে, যোগ জি হয়ে স্যার। তার নেট ওয়েলথ আসবে IT10B-তে। এখন বলছে তার প্রদেয় কর কত হবে। এখন আসুন আমরা সলিউশনে যাই।
প্রথম আছে ট্যাক্স কম্পিটিশন আরবাজ খান, অ্যাসেসমেন্ট ইয়ার 25-26, তার ইনকাম ইয়ার হলো 24-25। তার স্ট্যাটাস ইন্ডিভিজুয়াল, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস রেসিডেন্ট। ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, প্রথমে কি আছে, মাসিক বেতন 80,000, তাহলে বাৎসরিক হবে 80,000 ইন্টু 12। ঈদ বোনাস দুইটা, এখানে লিখছি এজেন্ট ইকুয়াল টু টোটাল স্যালারি। ঠিক আছে, এখানে বেসিক বয় বয় ভাগ করলাম। বৈশাখী ভাতা 10,000, তার অ্যালাউবল ডিডাকশন 1/3 অফ স্যালারি, 3,76,667। তাহলে 3,00,000 1/3 মানে আসছে আপনার কিভাবে দেখেন, 1/3 অফ স্যালারি। তাহলে তার যে এই মোট করযোগ্য বেতন আসতেছিল 9,60,000, ঈদ বোনাস প্লাস হলো বৈশাখী ভাতা। এটার থেকে আপনার ডিডাক্টেবল অ্যালাউন্স বাদ দিবেন, বাদ দিলে 7,53,333। তাহলে 3,76,667 এটা আসবে এই তিনটার যোগফল। কারো ক্যালকুলেটর থাকলে একটু চেক করুন, আমি এটা ওইভাবে চেক করার সময় পাইনি। দশ নয় লাখ লাখ ষাট 11,20,000, 11,30,000, 11,30,000 ভাগ করেন 3 দিয়ে। ঠিক আছে স্যার। তাহলে উচ্ছে কাটা হয়েছে 12,000, এটা প্রদেয় কর থেকে আমরা বাদ দিব। তাহলে বেতন খাতে ট্যাক্সেবল স্যালারি 7,53,333। এরপরে দেখেন বাড়ির মোট আয়তন, এটা আমরা একটু কালার মার্ক করে রাখছি। এখানে লিখছে সারচার্জ অ্যাপ্লিকেবল। 2 তলা নিজে ব্যবহার করা, 1 তলা ভাড়া দিচ্ছেন 85,000 প্রতি মাস, তাহলে 85,000 ইন্টু 12। ভ্যাকেন্সি অ্যালাউন্স 85,000 ইন্টু 2। মেরামত খরচ যাবে 1/4 অফ অ্যানুয়াল ভ্যালু, তার মানে টোটাল 25% হলো রেসিডেন্সিয়াল, হলো 30% হলো কমার্শিয়াল, তার মানে 1/4 অফ অ্যানুয়াল ভ্যালু। অ্যানুয়াল ভ্যালু হচ্ছে 10,20,000, তার 4 ভাগের 1 ভাগ। তাহলে এখন নেট রেন্টাল ইনকাম আসবে অ্যানুয়াল ভ্যালু মাইনাস রিপেয়ার মেনটেন্যান্স মাইনাস ভ্যাকেন্সি অ্যালাউন্স। তাহলে 10,20,000 থেকে 2,55,000, তাহলে 2,55,000 আসছে কিভাবে, এই যে অ্যালাউন্স। আর 1,70,000 হলো, 5,95,000 হলো তার ভাড়া খাতে। তাহলে এই জায়গায় আরেকটা কথা বলছিলাম, যদি বলা হয় ডিপেন্ডেন্ট, তাহলে ডিপেন্ডেন্ট মানে হলো স্পাউস, ছেলে মেয়ে, বাবা মা, এরা হলো ডিপেন্ডেন্ট। এর বাইরে কেউ যদি আপনার ঘর বাড়িতে থাকে, তাহলে তাদের জন্য রেন্টাল ইনকাম ধরতে হবে। এরপর আসে ইনকাম ফ্রম বিজনেস প্রফেশন ভোকেশন, এই যে কনসালটেন্সি, কনসালটেন্সিটা প্রফেশনের মধ্যে পড়ে, ওটা ভোকেশন না। তাহলে এই খাতগুলি হইলে আমি এই জায়গায় শো করবো। তাহলে প্রাপ্ত হয় 3,50,000, তাহলে ট্যাক্সেবল ইনকাম 3,50,000। এখন আসেন বিনিয়োগ। বিনিয়োগ বলা আছে 10 লাখ টাকা বিনিয়োগ করছেন। তাহলে বিনিয়োগ বলা আছে আমাদের কোন কোন সেকশনে, 55। 78। আর আর কোথায় বলা আছে বিনিয়োগ নিয়ে? ঠিক আছে, তাহলে বিনিয়োগ বলা আছে সেভিং সার্টিফিকেটে 10 লাখ। আর এই থার্ড পার্ট অনুযায়ী, 6 পার্ট 3 অনুযায়ী আমরা জানছি যখন ইনভেস্টমেন্ট হিসাব হবে, ইনভেস্টমেন্ট ফর ট্যাক্স ক্রেডিট, তখন সর্বোচ্চ 5 লাখ পর্যন্ত কনসিডার করা হবে। তাহলে মুনাফা ছিল 1 লাখ, প্রফিট রেট 10%, ট্যাক্সের রেট 10%, যে ব্র্যাকেটে বলা আছে এটা হলো ফাইনাল ট্যাক্স। তাহলে 10 লাখ টাকা 10% হারে 10,000 টাকা, এই টাকা উৎসে কর্তন করা হয়। তাহলে এই খাতটা হলো ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট।
তাহলে এই খাতে তার ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট হলো 1 লাখ টাকা। এখন আসেন টোটাল ট্যাক্স কম্পিটিশন। এমপ্লয়মেন্ট থেকে আসছে 7,53,000, রেন্ট থেকে 5,95,000, বিজনেস ইনকাম 3,50,000, ফাইন্যান্সিয়াল অ্যাসেট 1 লাখ। তাহলে টোটাল ট্যাক্সেবল ইনকাম আসলো তার 17,98,333। এখন যখন আমরা স্ল্যাবে ফেলবো, স্ল্যাবে ফেলার সময় এই সঞ্চয়পত্র ইন্টারেস্ট যেহেতু ফাইনাল, এখানে ব্র্যাকেটে লেখেন সঞ্চয়পত্র ইনকাম ফাইনাল ট্যাক্স। ঠিক আছে, তাহলে আপনারা খেয়াল রাখবেন এটা সবসময়। এখন তার যখন ট্যাক্স কম্পিউট করবেন, করার সময় এই 1 লাখ টাকা বাদ দিয়ে বাকি টাকার উপরে আমরা ট্যাক্স কম্পিউট করব। তাহলে ধরুন প্রথম 3,50,000 নীল, পরের 1 লাখে 5%, পরের 4,10,000, পরের 5,15,000। তাহলে এই যে 16,98,333, এটা হইতো আমার 3,48,000 দরকার। এই 20% আরে এই টাকা আসলো, আর এর সাথে অ্যাড করবেন এইভাবে। তাহলে এই প্রথম 5টা স্টেপ হলো রেগুলার ট্যাক্সের রেট, আর এটা হলো ফাইনাল রেট। তাহলে স্যার ফাইনাল একটা রেট। কোশ্চেন। হ্যাঁ বললেন। স্যার, জি সঞ্চয়পত্রে দেখা গেলো যে ব্যাংক থেকে কেটে নিল, 10% না নিয়ে 8% কেটে নিল, তখন কেমন হবে, বা এরকম কোনো ইস্যু আছে কিনা না, স্যার? 8% কাটার কোনো সুযোগ নাই। আইনে বলা আছে 10%। এখন ব্যাংক যদি যেটা কাটবে সেটাই ফাইনাল। 8% কাটে, তাহলে বাকি টাকা আপনি জমা দিয়ে দিবেন। তাহলে আপনি জানেন না, সঞ্চয় পত্রের উপর যা কাটবে তাই ফাইনাল। এখন যদি সে ভুল করে কম কাটে, তাহলে আর ফাইনাল না, তাহলে আপনি অবশিষ্ট টাকা আপনি দিয়ে দিবেন। সেই ক্ষেত্রে বাকি টাকা ওই ফাইনাল রেট ধরেই দিবেন। ঠিক আছে, কারণ 5টা আইটেমের ক্ষেত্রে বলা আছে এটা ফাইনাল। তাহলে ব্যাংক কাটে নাই। এখন আপনি যদি বলেন যে না ব্যাংক কাটে না, এখন আমরা রেগুলার রেটে দিব, তাহলে তো আপনি হায়ার স্ল্যাবে পড়বেন। তাহলে ন্যূনতম মানে উচ্ছে যা কাটছে সেটাই ন্যূনতম। তাহলে ন্যূনতমটা কখন প্রযোজ্য? ব্যাংক যখন কাটতেছে তখন কিন্তু ব্যাংক আদিষ্ট হয়েছে আইন অনুযায়ী যে 10% কাটবে, কিন্তু আপনি জানেন আপনার এত পরিমাণ ইন্টারেস্ট আসছে যে আপনি 25% স্ল্যাবে পড়তেছেন। তাহলে উচ্ছে 10% কাটছে, এই কারণে ন্যূনতম, বাকি টাকা আপনি দিবেন। আর ফাইনাল যেগুলি বলা আছে সেইগুলোর ক্ষেত্রে যা কাটছে তাই। এই ফাইনালের ক্ষেত্রে আপনার ট্রিটমেন্ট দিবেন এইভাবে। এখন যদি দেখা যেত এটা 30% স্ল্যাবে পড়ছে, তাহলে 30 পর্যন্ত আপনারা আনতেন, 30-এর পরে বাকি টাকা অ্যাড করতেন। মানে কনসিডারেশন হলো যেটা ফাইনাল, এটা নিয়ে আপনি মাথা ব্যথা করবেন না, এটা যা কাটছে তাই ফাইনাল। তাহলে যে পরিমাণ ইনকাম, সেই ইনকামের উপরে যা ট্যাক্স, এটা অবশিষ্ট ইনকামের ট্যাক্স বের করার পরে যোগ করে দিবেন। তাহলে এইভাবে রিবেটের আগে তার টোটাল ইনকাম আসছে 1,93,667। এখন আসেন আমরা বলবো রিবেট কিভাবে ক্যালকুলেশন করতে হয়। রিবেটের ক্ষেত্রে আমরা জানি যে 3% অফ ট্যাক্সেবল ইনকাম। তাহলে 3% অফ ট্যাক্সেবল ইনকাম আবার বলছে কন্ডিশনস অ্যাপ্লাইড। তাহলে কন্ডিশনস এর ক্ষেত্রে আমরা জানি যদি রিডিউস রেটের ইনকাম হয়, ফাইনাল সেটেলমেন্টের ইনকাম হয়, অব্যাহতি প্রাপ্ত ইনকাম হয়, তাহলে সেই ইনকামগুলি বাদ দিয়ে বাকি যে পরিমাণ ইনকাম আছে তার উপরে 3%, অথবা ইনভেস্টমেন্টের 15%। এবং বলছে সর্বোচ্চ আপনি রিবেট নিতে পারবেন 10 লাখ, হুইচ ইজ লেস। তাহলে তিনি বিনিয়োগ করেছেন সঞ্চয়পত্রে 10 লাখ টাকা, কিন্তু শিডিউল অনুযায়ী অ্যালাউ হয় 5 লাখ। তাহলে ইন্ডিভিজুয়াল ইনভেস্টমেন্ট হবে এই 5 লাখের 15%। অথবা এই যে দেন ইনকাম কিন্তু এখানে আসছে তার কত, 17,98,000, আমরা কিন্তু এই 1 লাখ টাকা কনসিডার করে নিই। তাহলে 16,98,000 এর উপরে 3%। এখন বলছে এই দুইটা অ্যামাউন্টের উপরে যা কম, 50,950, সেই টাকায় তার
প্রদেয় কর 1,96,99 থেকে বাদ যাবে। বাদ যে রিবেটের পর তার ইনকাম আসলে 1,48,717। এখন বলা আছে সারচার্জ। সারচার্জ হবে প্রদেয় করের 10%। প্রদেয় কর ওই জায়গায় স্যার, মিনিমাম ট্যাক্স। এক জি, লাখ নিরানব্বই হাজার টাকা কি ওই যে 10,000 টাকা সহ, মানে ফাইনাল সেটেলমেন্টের যে মানে সঞ্চয়পত্রের সুদ? 1,99,000, হ্যাঁ এটা সহ। ও আচ্ছা, বুঝছি। তাহলে দেন রিবেটের পর তার ট্যাক্স দিতে হবে 1,48,000। এই ট্যাক্সের সাথে এখন সঞ্চয়পত্রে সরি সারচার্জ আসবে, যেহেতু তার 8,000 স্কোয়ার ফিটের বেশি প্রপার্টিজ আছে, হাউস প্রপার্টিজ। তাহলে 1,48,000-এর উপরে 10%, 14,872। তাহলে 1,48,717 হলো ট্যাক্স, আর 14,872 সারচার্জ। এই মিলে আসলে 1,63,589। এখন বলছে এই প্রদেয় কর থেকে উৎসে কর্তন বাদ দিবা। তাহলে উৎসে কর্তন বাদ দিলে 1,63,000 ছিল আপনার প্রদেয় কর সারচার্জ সহ। 12,000 বাদ দিলেন বেতনের, 10,000 বাদ দিলেন সঞ্চয়পত্রের। এই 1,41,589 টাকা আপনি রিটার্ন জমা দেওয়ার আগে জমা দিবেন। এটা বলছে আবার অটোমেটেড চালানের মাধ্যমে। তাহলে এই অঙ্কটা খুব ভালোভাবে দেখবেন, এখানে বেশ কিছু ক্রিটিক্যাল ইস্যু আছে। না, নেক্সট ইয়ার থেকে তো হচ্ছে এখানে যে সারচার্জটা মানে আমরা ক্যালকুলেশন করলাম ওই রিবেট, রিবেটের পরে যে নিট ট্যাক্সটা হয়েছে তার উপরে, নেক্সট ইয়ার থেকে তো হচ্ছে স্যার রিবেটের আগের যে ট্যাক্সটা 1,96,000 99,000 ওইটার উপরে স্যার 10% হবে না স্যার? আর রিবেটের আগে যে ট্যাক্স আসবে সেটা। ওইটা, আচ্ছা। স্যার সেক্ষেত্রে যদি সঞ্চয়পত্রে সুদও থাকে স্যার, ওইটা সহ আর কি যে নিট ট্যাক্সটা হবে? হুম। স্যার তাহলে মোট কর থেকে মানে যে আমার যে করটা আসছে মানে রিবেটের পরে মানে সারচার্জ সহ, সেখান থেকে কি স্যার আমার ওই যে 10,000 টাকা আহ, সঞ্চয়পত্রের সুদ ওইটা বাদ যাবে না স্যার পরবর্তীতে? আপনি তো যখন ইয়ে বের করবেন, মানে এটা হলো ষাট চন্দ্রের কথা বলতেছে। আর প্রদেয় কর যখন বের করবেন তখন তো উৎসে যা কাটা হচ্ছে সবই বাদ যাবে। জি স্যার, বুঝতে পেরেছি। মানে তখন তো আমার ওই যে যত এআইটি বা দেয়া হয়েছে সবকিছু বাদ দিয়ে আর কি নিট ট্যাক্স। হুম। জি স্যার, বুঝতে পেরেছি। স্যার, নতুন যদি হুম। কোনো মানে রিটার্ন দাখিল করা হয় সেক্ষেত্রে তো আমরা তার নিটওয়েল ক্যালকুলেশন করব, তাই না? মানে নতুন যদি কারো রিটার্ন দেয়া হয় প্রথমবার, প্রথম বছর, হুম। তো হুম। স্যার সেক্ষেত্রে মনে করেন একজনের সম্পত্তি আছে 50 লাখ টাকা বা 1 লাখ টাকা। এখন সে কি স্যার, আমি যদি তার আহ, মানে পুরোটা নিটওয়েলতে দেখাইতে চাই স্যার, সেক্ষেত্রে মানে বিগিনিং যে নিটওয়েলথ এটা মানে কিভাবে মানে পূরণ করতে হবে স্যার? এবার মনে করেন 30শে জুন দুই জি হাজার স্যার। পঁচিশ হ্যাঁ। আপনি জানতেছেন ওই তারিখে তার সকল সম্পত্তি, মানে আগে রিটার্ন জমা দেয় না, এখন প্রথমে হিসাব করেন তার টোটাল সম্পত্তি কত আছে হ্যাঁ। 30শে জুন 25 তারিখে। তাহলে হুম। প্রথমে আমরা লিস্ট ডাউন করবেন ক্যাটাগরি ওয়াইজ। আবার ওই তারিখে তার লাইবিলিটিস কি আছে, যেমন করেন ক্রেডিট কার্ডের বিল, হুম। তারপরে ব্যাংক লোন, আদার্স যা আছে। তাহলে নেট ওয়েলথ মানে টোটাল অ্যাসেট থেকে আউটসাইড লাইবিলিটি বাদ দিবেন। তাহলে 30শে জুন 25 তারিখে যদি লাইবিলিটি থাকে, আমি তো আইটি 10 ভিতরে দেখাইতে হবে লাইবিলিটির পাশে লাইবিলিটি, অ্যাসেটের পাশে অ্যাসেট। এখন আপনি ফিল আপ করতে গেলে প্রথম বলতেছে মানে অ্যাসেট লাইবিলিটি হলো কিউমুলেটিভ ফিগার অ্যাজ অন ডেট, একটা পার্টিকুলার ডেটে আসে। তাহলে এই অ্যাসেট তো আপনি অনেক আগে থেকে সঞ্চয় হয়েছে, লাইবিলিটি আগে নিচ্ছেন, তাহলে অ্যাসেট এবং লাইবিলিটি বসাইলেন। আবার এই বছরের ইনকামও বসাইলেন, এই বছরের খরচও আসলো। তাহলে যেটা প্রথমে বলছিলাম যে আপনার বছরের শুরুতে ওপেনিং অ্যাসেট কি ছিল, ওপেনিং লাইবিলিটি কি ছিল। তাহলে ওপেনিং অ্যাসেটের সাথে এই বছরের টোটাল ইনকাম এসে যোগ হয়েছে। ঠিক আছে। জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। ওইভাবে ব্যাককেল মানে একটার পর একটা ডিডাকশন করে যে অ্যামাউন্টটা আসে, তাহলে বছরের শুরুতে যে অ্যাসেট ছিল ওটা বসাবেন ওপেনিং এ, ওপেনিং অ্যাসেটে। এখন কোশ্চেন আসবে যে ওপেনিং অ্যাসেটে যে এত বেশি পরিমাণ টাকা আসছে, ওটার তো আবার ব্যাখ্যা চাবে। তো ব্যাখ্যা চাইলে আপনি যেই বছরগুলিতে ইনকাম করছেন কিন্তু ট্যাক্সেবল ইনকাম হয় নাই, আপনি ট্যাক্স দেন নাই, আপনি যা ইনকাম করছেন তার থেকে
বাবা মা ভাই বোনেদের সাথে থাকছেন, এই কারণে সেই পরিমাণ খরচ অনেক। তাহলে খরচ হয় না, আপনি কিছু অ্যাসেট জেনারেট করছেন। ওইগুলো যদি লজিক্যাল ব্যাখ্যা হয় তাহলে আপনি পার পাইলেন না। এখন দেখা গেলো যে আপনি 30 বছর বয়সে এসে রিটার্ন দিতেছেন, আর ইনকাম জেনারেট শুরু করছেন 20 বছর বয়স থেকে। তাহলে আপনি ওইভাবে ব্যাখ্যা রেডি করবেন। তো ব্যাখ্যাটা দেওয়ার সময় আপনি আগে দেখবেন বিগত যেই বছর থেকে আপনি ব্রেকডাউন দিবেন যে অমুক বছর থেকে ইনকাম করে আমি অ্যাসেট জেনারেট করছি, ঠিক আছে, ওই সময় ট্যাক্সেবল ইনকাম কত ছিল, ওইভাবে ব্রেকডাউন দিয়ে আপনি ভাগাভাগি করে নিবেন আগে এক্সেলে করলে। মানে ব্যাখ্যা দিতে গিয়ে যেন আবার ট্র্যাপে না পড়েন যে আপনি ওই বছর এত ইনকাম করছেন, ওই সময় ট্যাক্সেবল ইনকাম ছিল সে 3 লাখ, ওই ধরনের ঝামেলা যেন না আসে। জি স্যার, বুঝতে পেরেছি। তার মানে হচ্ছে আমার প্রিভিয়াস ইয়ারে যত টাকা আমার মানে যত অ্যাসেট আছে, মানে এটার হচ্ছে আমরা একটা এক্সেলে ব্রেকডাউন করে তারপরে হুম। 30 জুন পর্যন্ত মানে আমার যে অ্যাসেট আছে সেটার আর কি মানে টোটাল হচ্ছে প্রপার ডকুমেন্টস সহ আর কি আমি যতটুকু দেখাইতে পারবো ওই অনুযায়ী আমার হচ্ছে অ্যাসেট এবং লাইবিলিটি দেখাইতে হবে আর কি। সাথে আমার হচ্ছে ওই বছরের জি। ইনকাম অ্যাড হলে দেন হচ্ছে আমার নিটোয়ালটা ক্রিয়েট হবে। হুম। আমরা যে রিটার্ন বিবরণী এগুলো সম্পর্কে যে কথাগুলি বলা আছে, বলছে রিটার্ন প্রত্যেক শ্রেণীর করদাতার জন্য আলাদা রিটার্ন থাকবে। মানে যে রিটার্ন কারা সাবমিট করবে, স্বাভাবিক ব্যক্তি করদাতার রিটার্ন। তাহলে আমি আপনি আমাদের করদাতা, আমরা করদাতা হিসেবে যখন রিটার্ন সাবমিট করবো, বলছে সকল প্রকার আয়ের বিবরণী বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে অবস্থিত। তাহলে আমি আপনি যখন রিটার্ন জমা দিব, আমার দেশের ভিতরে এবং বাইরে যা অ্যাসেট আছে সবগুলো কথাই লিখতে হবে। শুধু ইনকামের ক্ষেত্রে বলা আছে যদি আপনি ফরেনার, বাংলাদেশি রেসিডেন্ট অথবা ফরেনার যাই হই, আপনি বাংলাদেশের রিটার্নে আপনার যদি রেসিডেন্ট হন তাহলে সকল ধরনের ইনকাম মানে দেশের ভিতরের এবং বাইরের দুই রকমের ইনকাম একটা দেখাবে। ওটা আবার বলা আছে সেকশন 26-এ। রিটার্ন দাখিল, কাদের জন্য রিটার্ন দাখিল বাধ্যতামূলক, বুঝলেন? কাদের জন্য এখানে দুইটা অপশন আছে, একটা হলো একে বলা আছে কাদের জন্য বাধ্যতামূলক। তাহলে রিটার্ন দাখিল করবেন বলা আছে সার্কেলের ডিসিটি। তাহলে ডিসিটি সকল সার্কেলে থাকে না, তার পরিবর্তে এসিটি থাকেন, ইএসিটি থাকেন। তাহলে ওই সার্কেলের যিনি ইনচার্জ বা প্রিন্সিপাল কর্মকর্তা তার বরাবরে আপনি রিটার্ন সাবমিট করবেন। এখন অনলাইন করেন অফলাইন করেন তার কাছেই যাবে। রিটার্ন কখন সাবমিট করুন বলছে আয়ের মুক্ত সীমা যদি অতিক্রম করে। তারপর বলা আছে অব্যাহত পূর্ববর্তী 3 বছরের মধ্যে কোনো এক সময় যদি আপনার কর নির্ধারণ হয়। ম্যান্ডেটরি কার জন্য দেন, কোম্পানি, শেয়ার হোল্ডার পরিচালক, শেয়ার হোল্ডার কর্মচারী, পার্টনারশিপ ফার্ম, ফার্মের অংশীদার, অ্যাসোসিয়েশন অফ পার্সন। তারপরে বলছেন নির্বাহী পদে অধিষ্ঠিত রিটার্ন সাবমিট করা বাধ্যতামূলক। আর আপনার করযোগ্য আয় থাকুক আর না থাকুক, এই খুব ইম্পর্টেন্ট। আপনার যদি রিডিউস রেটের কোনো ইনকাম থাকে, আর 6 শিডিউল পার্ট 1 অনুযায়ী এক্সাম্পশন রিবেট ডিডাকশন এই ধরনের কিছু যদি থাকে, তার মানে 6 শিডিউল চিন্তা করবেন, 6 শিডিউল অনুযায়ী কোন ইনকাম থাকলে আপনার রিটার্ন সাবমিট করতে হবে। এখন আগে কখনো রিটার্ন সাবমিট করেন নাই কিন্তু আপনি জানতেছেন যে আপনার রিটার্ন সাবমিট করা উচিত। তারপর 64 যেটা বলছে বারবার, সাবমিশন অফ পিএসআর। এখানে বলছিলাম যে 43টা ট্রানজেকশন বলা আছে, এই ধরনের ট্রানজেকশন হইলেই আপনার রিটার্ন সাবমিট করতে হবে। আজকে আমরা 64 নম্বর ধারাটা দেখবো। রিটার্ন বাধ্যতামূলক না কার জন্য, শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুল হলে অবশ্যই রিটার্ন সাবমিট করতে হবে। দেন আপনি বলা আছে সরাইতে সরকারি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন, স্থানীয় কর্তৃপক্ষ, ক্যান্টনমেন্ট বোর্ড, এদের জন্য, এবং তহবিল।
এই যে পরিসম্পদ দায় 50 লাখ টাকার বেশি হইলেই IT10 বিধিত হবে। মোটর কারের মালিক থাকলে IT10 বিধিত হবে। সিটি কর্পোরেশন এলাকার মধ্যে গৃহ সম্পত্তি বা অ্যাপার্টমেন্টে বিনিয়োগ থাকলে, বৈদেশিক সহায় সম্পত্তি থাকলে, শেয়ার হোল্ডার, পরিচালক, গণকর্মচারী এদের সবার জন্য বাধ্যতামূলক। একদম প্রতিবাসী বাংলাদেশী স্বাভাবিক ব্যক্তি করদাতা তার রিটার্নে বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে অবস্থিত সকল প্রকার পরিসম্পদ ও দায়ের বিবরণী দাখিল করবে। তাহলে ইম্পর্টেন্ট জিনিসটা কি, যদি আপনি নিবাসী, বাংলাদেশের নিবাসী হন, তাহলে দেশের ভিতরে এবং বাইরে যা আছে সবই আপনি শো করবেন। এখন ইম্পর্টেন্ট আর কিছু নয়, বলছে জীবনযাত্রা মানে IT10B কাদের জন্য। এখানে বলছে বাধ্যতামূলক। যদি আপনার আয় 5 লাখ টাকা অতিক্রম করে, মোটর কারের মালিক থাকেন, ব্যবসা ইনকাম থাকে, শেয়ার হোল্ডার, পরিচালক থাকেন, অ্যাপার্টমেন্টে বিনিয়োগ থাকে সিটি কর্পোরেশন, তাহলে আপনি IT10B, 10BB এটা সাবমিট করবেন। রিটার্ন দাখিলের সাধারণ নিয়ম: কোম্পানি হইলে স্যার ওটা কি 5 লাখ হবে না 50 লাখ হবে? 5 লাখ, এটা ইনকাম। আগেরটা হলো সম্পদ, আর এটা বলা আছে এই যে ব্যয় বিবরণী। যারা ব্যবসায়িক ইনকাম আছে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে আর্থিক বিবরণী থাকতে হবে। এবং দেন এই যে আমরা যে ব্যবসায়িক ইনকামের ক্ষেত্রে বলছিলাম যে প্রফিট বিফোর ট্যাক্স অ্যাজ পার অ্যাকাউন্টস, আর এটা হলো প্রফিট বিফোর ট্যাক্স অ্যাজ পার ট্যাক্সেশন ল। এই রিকনসিলেশন আইনেই বলা আছে, রিকনসিলেশন আপনি করে দিবেন। তাহলে আপনার যদি অডিটেড অ্যাকাউন্টস থাকে, এই অডিটেড অ্যাকাউন্টস এর বেসিসে এই রিকনসিলেশন স্টেটমেন্ট আপনি রেডি করে দিবেন। স্যার কোম্পানির শেয়ার হোল্ডারদের ক্ষেত্রে স্যার কিরকম হবে? ধরেন আমি একটা লিমিটেড কোম্পানির স্যার একজন ম্যানেজিং ডিরেক্টর বা আদার্স কোনো পজিশনে আছে, ডিরেক্টর, সেই ক্ষেত্রে স্যার তার রিটার্নের ভিতরে কি স্যার এগুলো মেনশন করে দিতে হবে না, নাকি তার নর্মালি? রিটার্নের ক্ষেত্রে বলা নাই। সে নর্মালি দিবে, কিন্তু তার যে ইনভেস্টমেন্ট আছে শেয়ারে, ওটা শেয়ার ক্যাপিটালে দেখাইতে হবে। তার যে ইনভেস্টমেন্ট IT10B, ওই জায়গায় শেয়ার মানে কোম্পানির শেয়ারে কত শেয়ার কিনা আছে, কত টাকা করে, ওই জিনিস উল্লেখ করতে হবে। আর বলছে এখন সকল রিটার্ন হলো স্বনির্ধারণী। রিটার্ন দাখিলের সময় বলছে রিটার্ন জমা দেওয়ার আগে, অনলাইনে যখন আমরা জমা দিই, তখন জমা দেওয়ার ক্ষেত্রে বলা যায় রিটার্ন সাবমিশন, আপনি কি সাবমিট করবেন কিনা। আপনার ট্যাক্স পেন্ডিং আছে, এটা রেখে জমা দিয়ে দিলাম, তাহলে রিটার্ন প্রসিড হয়ে যাওয়ার পরে আপনারা হিয়ারিং এ ডাকবে, ডাইকে আপনার কাছ থেকে জরিমানা সহ আদায় হবে। তাহলে বলছে যে রিটার্ন সাবমিটের আগে ট্যাক্স পরিশোধ করতে হবে। রিটার্ন দাখিল করেন না, এখন ট্যাক্স অফিসার যদি মনে হয় যে আপনার রিটার্ন সাবমিট করার দরকার ছিল বা আগে করছেন, তাহলে আপনার নোটিশ দিবে। এই নোটিশে অ্যাটলিস্ট 21 দিনের সময় দিবে, ঠিক আছে, ব্যাখ্যা বিশ্লেষণের জন্য। রিটার্ন দাখিলের তারিখে বা ইহার পূর্বে কর ও সাসটাস পরিশোধ, এটা অলরেডি আলোচনা হয়েছে। বলছে রিটার্ন দাখিল করেন নাই মানে নির্দিষ্ট সময়ের মধ্যে, তাহলে আপনার হাত পা গুড়া বসার দরকার নাই, আপনি অনলাইনে রিটার্ন জমা দিয়ে দিবেন। তাহলে জমা দিতে গেলে তারা এই অনলাইনে ক্যালকুলেশন ধরাই দিবে যে আপনার কত টাকা জরিমানা দেওয়া লাগবে। তো জরিমানার ক্ষেত্রে বলা আছে 2% পার মান্থ। প্রথমটা হলো মোট প্রদেয় করার পরিমাণ, আপনি সরি ডিউ ডেটের পরে যদি দেন, তাহলে বলা আছে খ মানে হলো নির্দিষ্ট সময়ের মধ্যে যদি রিটার্ন দাখিল করতেন, তাহলে যে পরিমাণ কর পরিশোধ করতেন সেই অঙ্ক। আর ঘ বলা আছে কি দেখেন, ঘ ঘ হলো মাস, কতদিন পরে আপনি জমা দিলেন অথবা ফ্র্যাকশন, প্রতি মাসের জন্য 2%। তবে এই ডিলে 24 মাসের বেশি হইলেও আপনার 24 মাস পর্যন্ত জরিমানা দিবেন।
আর এই ক্ষেত্রে যদি আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে রিটার্ন জমা না দেন, তাহলে এই যে অব্যাহতিপ্রাপ্ত আয়, ঠিক আছে, তারপরে ইনভেস্টমেন্ট রিবেট, এগুলি কোনোটাই আপনার জন্য প্রযোজ্য হবে না। আর এদিকে দেখেন বলা আছে যে আপনি নির্দিষ্ট সময় জমা দিলে যে পরিমাণ কর দিতেন, ঠিক আছে, সেই টাকা প্লাস হলো গ - ঘ। গ মানে হলো আপনি উচ্ছে যা কাটছে এর অতিরিক্ত, মানে যা দিতেন সেটা তো দিবেনই, প্রতি মাসের জন্য 2% হারে জরিমানা। তারপরে বলা আছে ডিফারেন্সিয়াল অ্যামাউন্ট। তাহলে মানে হলো যত টাকা দেওয়া উচিত ছিল বা দিতেন সেটা। আর এই জরিমানাটা আসবে, সে 100 টাকা আপনার প্রদেয় 10 টাকা সোর্সে কাটে নিছে, তাহলে 90 টাকার ইন্টু 2% হারে প্রতি মাস। বলছে এভাবে জরিমানা সর্বোচ্চ 24 মাস পর্যন্ত হবে। কোনো মাসের যদি ফ্র্যাকশন থাকে, সে ফ্র্যাকশন মাসে পূর্ণ মাস হিসেবে গণনা করতে হবে। আর একটা বলা আছে উৎসে করের রিটার্ন। উৎসে করের রিটার্ন তারা জমা দিবে যারা উৎসে কর্তন করার জন্য দায়িত্বপ্রাপ্ত। তাহলে আইনে বলা আছে কারা উৎসে কর করবে। তাহলে সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে দেখেন, সরকারি মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ব্যতীত যে কোনো কোম্পানি। তাহলে আরজিসি তে রেজিস্ট্রেশন না যে কোনো কোম্পানি, এটা প্রাইভেট লিমিটেড হোক, পাবলিক লিমিটেড হোক, অথবা 1% কোম্পানি, ফার্ম, ব্যক্তি সংঘ, বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, এদের বলা হয় উৎসে কর্তনকারী সত্তা। তাহলে এরা উৎসে করের রিটার্ন জমা দিবেন প্রতি 3 মাসে একবার, এবং যেই মাস কোয়ার্টার যাবে সেই কোয়ার্টারের পরবর্তী মাসের 25 তারিখের মধ্যে। তাহলে দেখেন, এই যে জুলাই, আগস্ট, সেপ্টেম্বরটা জমা দিবেন 25শে অক্টোবর, তারপরের কোয়ার্টারটা দিবেন 25শে জানুয়ারি। সাপ্তাহিক ছুটির দিন যদি থাকে বা সরকারি ছুটি, পরবর্তী কর্মদিবস। আর এই ক্ষেত্রে বলা আছে যে এই যে রিটার্ন, আয়কর অফিস আপনার 3 বছরের অধিক পুরাতন হিসাব নিকাশ আপনার কাছ থেকে ক্লেম করতে হবে। এই কারণে রেকর্ড আপনার অ্যাটলিস্ট 3 বছর মেনটেন করবেন। আর আপনি যদি বুঝেন যে আপনার রেকর্ডে জটিলতা আছে, 2 নম্বরে আছে, তাহলে আপনি সারা জীবন রাখবেন। কারণ যে কোনো সময় আপনার এই ত্রুটি বিচ্যুতি তাদের নজরে আসতে পারে। তাহলে একটা উদাহরণ আছে 174 ধারার অধীনে, যদি আপনি নির্দিষ্ট দিনের পরে রিটার্ন জমা দেন, তাহলে আপনি কি করবেন, বা আপনার মাইন্ডসেটে থাকতে হবে যে কত টাকা জরিমানা আসতে পারে। তাহলে বলা হচ্ছে জনাব মাহমুদুল হক একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন। 24-25 আয় বর্ষে তার চাকরি হতে 12 লক্ষ টাকা আয়। এছাড়া তিনি প্লেটেড পোল্ট্রি ফিড উৎপাদন ব্যবসায় নিয়োজিত। তাহলে আমরা জানি উৎপাদন মানে যে পোল্ট্রি হ্যাচারি এসব জায়গা যদি হয়, তাহলে 5 লাখ টাকা পর্যন্ত ইনকামের উপরে কোনো কর নাই। তাহলে প্লেটেড পোল্ট্রি ফার্ম থেকে উনি পাইছেন 15 লাখ টাকা, সঞ্চয়পত্রে 5 লক্ষ টাকা, লিস্টেড কোম্পানির শেয়ারে 2 লক্ষ টাকা বিনিয়োগ করছেন, গাড়ির ফিটনেস বাবদ অগ্রিম কর দিচ্ছেন 25,000। আর বেতন দেওয়ার সময় তার কাছ থেকে উচ্চ কর্তন করা আছে 60,000। করদাতার নির্দিষ্ট তারিখের দিক মানে রিটার্ন দাখিলের সময় ছিল 30শে নভেম্বর 25। পরে সরকার আবার এটারে, সরি, এই 30শে নভেম্বর মধ্যে উনি দেন নাই, উনি জমা দিচ্ছেন 16 জানুয়ারির মধ্যে।
ওই বছর এনবিআর কোনো সময় বাড়ায়নি, তাহলে তার কর কিভাবে পরিগণনা করবে? তাহলে যেন কালার মার্ক গুলি দেখেন, যে নির্দিষ্ট তারিখের পরে রিটার্ন দাখিল করায় করমুক্ত বা হ্রাসকৃত কর হারের সকল সুবিধা প্রাপ্ত হতেন যদি সময় মতো দিতেন এবং বিনিয়োগ রেয়াত পাইতেন। তাহলে এখন যদি নির্দিষ্ট তারিখের পরে দিচ্ছেন, তিনি করমুক্ত বা হ্রাসকৃত কর হারের সকল সুবিধা পাবেন না। তারপরে পোল্ট্রি ফিডের ক্ষেত্রে যেই 5 লাখ পর্যন্ত এক্সাম্পশন, এটাও পাবেন না। যত জায়গায় বিনিয়োগ করছেন বিনিয়োগের বিপরীতে কোনো কর রেয়াত পাবেন না। এমন এই যে চাকরি হইতে যে 3/1 অথবা 5 লাখ টাকা অব্যাহতির কথা ছিল, সেটাও পাবেন না। তাহলে গণনা হবে এই নিয়ম অনুযায়ী। এখানে উদাহরণের সমাধানটা নিচে দেওয়া আছে, আপনারা দেখলে বুঝবেন। আর এই যে উপরে এত আলোচনা করলাম, এই আলোচনার সংক্ষিপ্ত মানে কোর পোর্শনটা এই জায়গায় দেওয়া আছে। আপনারা এত কিছু না কেটে শুধু কোর জায়গাটা দেখলেই হবে। এখানে কিছু উদাহরণ দেওয়া আছে এবং চেকলিস্ট দেওয়া আছে। এই যে নির্দিষ্ট সময় যদি রিটার্ন জমা না দেয়, 174 দ্বারা যে কথাগুলি বলা আছে তার বাইরেও আবার 266 দ্বারা জরিমানার বিধান বলা আছে। তাহলে সর্বশেষ নির্ধারিত আয়ের উপর ধার্যকৃত করে, তাহলে যে তারিখের রিটার্ন বা যে বছরের রিটার্ন আপনি দিতে পারলেন না, ওই রিটার্ন জমা দেওয়ার আগের ইমিডিয়েট আগের যে অ্যাসেসমেন্ট হয়েছে, সেই অ্যাসেসমেন্টে যে পরিমাণ কর নির্ধারণ করা হয়েছে তার 10% হারে জরিমানা আরোপ করবে, কিন্তু সেটা 1,000 টাকার কম হবে না। আর যদি এইভাবে কন্টিনিউশন থাকে আপনার ডিফল্টের, তাহলে অতিরিক্ত প্রতিদিনের জন্য আবার 50 টাকা হারে জরিমানা। এটা তো স্যার আয় বর্ষের হুম। জরিমানা। জি। আবার রিটার্নের ভিত্তিতে কর পরিশোধের ব্যর্থতার জন্য জরিমানা, যেটা বললাম যে আপনি রিটার্নের বিপরীতে কর আসছে, কর জমা না দিয়ে আপনি রিটার্ন জমা দিয়ে দিচ্ছেন, এই যে সম্পূর্ণ করের অনধিক 25% অথবা যতটুকু পরিশোধ করেন নাই তার সম পরিমাণ পর্যন্ত জরিমানা হতে পারে। এই জায়গায় কিন্তু ট্যাক্স অফিসার আবার হাতে একটা ক্ষমতা দেওয়া হয়েছে। আর আমাদের আরেকটা খাত বাদ ছিল মূলধনী আয়। মূলধনী আয় নিয়ে আপনাদের কারো কোনো ধারণা থাকলে একটু বলেন, বাকিটা শুনি। আপনাদের যতটুকু ধারণা আছে বলেন, পরে বাকি আলোচনা আমরা করি। স্যার ক্যাপিটাল গেইনটাই তো স্যার মূলধনী আয়। হুম। ক্যাপিটাল গেইন বলতে কি বোঝায়? প্রথম ক্লাসে আমরা আলোচনা করছিলাম ক্যাপিটাল গেইন জিনিসটা কি। অ্যাসেট ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য বেশি হলে ক্যাপিটাল গেইন হবে। কোন ধরনের অ্যাসেট? স্যার ক্যাপিটাল মানে মূলধনী সম্পদ। এটার ব্যাখ্যা কি? মূলধনী সম্পদের ব্যাখ্যা কি? স্থায়িত্বকাল যেগুলোর বেশি, দীর্ঘদিন ব্যবহার করা যায়। তার মানে ডিপ্রিসিয়েশন। আপনার, হুম, যেগুলো ডিপ্রিসিয়েবল অ্যাসেট অথবা অ্যামortization হয়, অ্যামortization যেগুলো কাল্পনিক অ্যাসেট, এগুলি ইনটেনজিবল, এগুলোর ক্ষেত্রে আসলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য যদি ডিফাইন করা যায়, মানে মুদ্রা কথা হলো যে আপনার কোনো পরিসম্পদ, এবং সেই পরিসম্পদ হতে হবে ব্যবসায়িক পরিসম্পদ, পার্সোনাল না, সেটা যদি ক্রয় মূল্যের অতিরিক্ত দামে বিক্রি করেন, তাহলে ক্রয় মূল্যের অতিরিক্ত যে টাকা পাইছেন সেটাই হলো আপনার ক্যাপিটাল গেইন।
এখন আমরা অনেক সময় কোশ্চেনের সম্মুখীন হই যে কোনো একটা ল্যান্ড কোনো ব্যক্তি বিক্রি করছে, তাহলে ল্যান্ডের যেই দলিল মূল্য ছিল তার চেয়ে অধিক মূল্যে বিক্রি করছে, তাহলে বিক্রয় করলে ল্যান্ড অফিস রেজিস্ট্রেশনের সময় কর আদায় করে, উচ্চ কর আদায় করে, এবং এটা হলো ফাইনাল। তাহলে এটা সিটি কর্পোরেশন বা এলাকা ভেদে আলাদা আলাদা রেট আছে, 4%, 8%, এরকম 6, বিভিন্ন পার্সেন্টেজ উল্লেখ করা আছে। এটা আমরা পাবো উচ্চ করের যেই এসআরও আছে ওই জায়গায়। তাহলে এখন দলিল মূল্যের উপরে রেজিস্ট্রেশনের সময় ট্যাক্স আদায় করা হলো, তাহলে নিয়ম অনুযায়ী এই ট্যাক্স কে দেওয়ার কথা? বলা আছে যিনি সুবিধা প্রাপ্ত হলেন, তাহলে যিনি বিক্রি করছেন উনি এই সুবিধা পান। তো ক্রয় ক্রেতা বিক্রেতা দুজন বার্গেনিং করে তখন বিক্রেতার উপরে চাপায়। তাহলে নিয়ম আছে যে ট্যাক্স দিবে সে কিন্তু বেনিফিটটা নেওয়ার কথা, মানে উচ্চ করের যে বেনিফিট সেটা সে নেওয়ার কথা। আর আরেকটা বিষয় হলো যে মূলধনী সম্পদ, তার যে বেসিক মূল্য, এই মূল্যের সাথে ওই সম্পদ ইউটিলাইজেশন বা ইউজেবল কন্ডিশনে আনা পর্যন্ত যত খরচ সবই এটার মধ্যে যোগ হয়। আবার যখন বিক্রি করবেন, আপনি মূল্য যেটা পাইলেন, তাহলে বিক্রয় প্রচেষ্টা নিশ্চিত করার জন্য যে সকল উদ্যোগ আপনি নিলেন সেগুলো হলো আবার খরচ। তাহলে বিক্রয় মূল্য থেকে ওই খরচ আপনি চাইলে বাদ দিতে পারবেন। তাহলে এইভাবে হলে আপনি ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের পার্থক্য বের করবেন। আর মূলধনী সম্পদ আপনি দুজন মিল্লা আলোচনা করে বললেন যে ভাই দাম বেশি দেখালে ঝামেলা, তাহলে দাম কমায় ধরে বাকি টাকা ক্যাশে দিল, এবং সেটা আমি ব্যাংক স্টেটমেন্টে শো করবো না, দলিল মূল্য শো করবো না। তাহলে দলিল মূল্যের ক্ষেত্রে বলা আছে মৌজা ভ্যালু ভূমি অফিস নির্ধারণ করা আছে, এটা অনলাইনে অ্যাভেলেবেল। তাহলে দলিল মূল্য মৌজা ভ্যালু যেটা আছে তার চেয়ে কম হতে পারবে না। তারপরেও ট্যাক্স অফিস চাইলে বাজার মূল্য নির্ধারণ করতে পারবে। তাহলে বাজার মূল্যের ক্ষেত্রে আবার দুই ধরনের কথা বলা আছে, এই যে দেখেন। তাহলে আপনি যে মূল্য দেখাইছেন তারা বাজার মূল্য যদি 15%-এর বেশি হয়, তাহলে সেটারই ন্যায্য বাজার মূল্য ধরে আপনার ভ্যালুয়েশন করবে, ট্যাক্স ডিটারমাইন করবে। আর বলছে 25%-এর কম যদি আপনি দেখায় থাকেন, তাহলে ট্যাক্স অফিস সরকারের অনুমোদন নিয়ে সেটা ক্রয়ের প্রস্তাব দিতে পারবে। এবং বলছে কোন পার্টনারশিপ ফার্ম এই ক্রয় বিক্রয়ের মাধ্যমে যে মূলধনের লাভ সেটার উপরে কর দেওয়া লাগবে না, যদি সেটা কোম্পানির ইকুইটিতে, মানে নতুন যে কোম্পানি তার ইকুইটিতে বিনিয়োগ করা হয়। এই কর সংগ্রহ উচ্চ কর করতে হবে, এটার ক্ষেত্রে বলা আছে জমির ক্ষেত্রে করের রেট হবে 12%। কোনো ভবন, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট, এটার প্রতি বর্গ মিটারে হবে 1,000 টাকা। দলিলকৃত মূল্যের উপরে 10%, যা অধিক হয় তা অতিক্রম করবে না। কোন কোন ক্ষেত্রে উচ্চ কর্তন প্রযোজ্য হবে না, এগুলি ব্যাংকের ওই যে বন্ধকি সম্পত্তি বিক্রি করা, মানে ধরুন ব্যাংক অন্যের কাছ থেকে অন্যের লোন দিচ্ছে, লোনের বিনিময়ে সিকিউরিটি হিসাবে বা মর্গেজ নিচ্ছে হলো ল্যান্ড, লোন আদায় করতে পারে নাই, এই সম্পত্তি বিক্রি করলো, সেই ক্ষেত্রে উচ্চ কর্তন প্রযোজ্য না। আর এই যে বলছে ল্যান্ড, ল্যান্ডের ক্ষেত্রে কর যা কাটবে যে বলা আছে দেখেন এটা। যা স্যার একটা কাটবে তাই কোশ্চেন করি। ফাইনাল। হ্যাঁ বলুন।
স্যার, যদি ব্যাংকে থেকে লোন নিয়ে জমি কেনা হয়, সেই ক্ষেত্রে এটা স্যার মানে স্যালারিড পার্সন হিসেবে কিভাবে ই করবো স্যার? ব্যাংক এর যে জমি কেনার, বুঝে নাই, আবার বলেন। ব্যাংকে থেকে লোন নিয়ে জমি কিনলো হুম। স্যার, ইন্টারেস্ট রেটটা কিভাবে এক্সপেন্স হিসেবে দেখাবো? আর অ্যাসেট আর লাইবিলিটিস কি? প্রথম বিষয় হলো যে ব্যাংক, আপনি যখন জমি কিনবেন বললে তো আর ব্যাংক দেয় না, ব্যাংক হলো আপনার সেলার রেজিস্টার লোন দিল। ঠিক আছে, তাহলে আপনি ব্যাংকের থেকে লোন নিলেন, লোন নিয়ে আপনি জমি ফ্ল্যাট যাই কিনলেন, কিনলেন। তো কেনার পরে একটা পার্টিকুলার ডেট পরে কিন্তু ব্যাংকের লোন রিপেমেন্টের সময় আসে। জি তাহলে আপনি স্যার। যে জমি কিনলেন, তো জমির মূল্যের মধ্যে আপনি ব্যাংক লোন এবং ইন্টারেস্ট দুইটাই আপনি চার্জ করতে হবে। ইভেন আপনি জমি কিনলেন, কিনে নিয়ে ওই জায়গায় বালু ভরাট করলেন, এটা ল্যান্ড ডেভেলপমেন্ট নাম দিয়ে আপনি ওটারও জমির মূল্যের মধ্যে ইনক্লুড করতে হবে। এখন ধরেন এই যে মূলধনী আয়, মূলধনী আয়ের মূল শর্ত বলছে কি, স্যার, এই যে মূলধনী ইন্টারেস্টটা সম্পদ, তাহলে ইনক্লুড করে দিতে হবে। হ্যাঁ, ইন্টারেস্টও ভ্যালুর মধ্যে আসবে। ভ্যালুর মধ্যে আসলে তখন স্যার ক্যাশ নিলাম, লাইবিলিটিস ওদিকে মানে সম্পদ বেড়ে গেলো, আর এদিকে স্যার লাইবিলিটিস তো আমি 5 লাখ টাকায় নিলাম স্যার। হুম। 5 লাখ আচ্ছা, টাকা প্রথম নিলাম। আপনি 5 লাখ টাকা নিলেন, ঘটনা বলেন, 5 লাখ টাকা নিলেন, তাহলে 5 লাখ জি টাকা স্যার। কি করবো, প্রথম ব্যাংক আপনার নিজস্ব অ্যাকাউন্টে দিবে। তাহলে জি ক্যাশ স্যার, ইন ক্যাশ। হ্যান্ড অথবা ক্যাশ অ্যাট ব্যাংক বাড়লো, ওদিকে লাইবিলিটি আসলো 5 লাখ। জি ঠিক স্যার। আছে, এরপর আপনি কি করলেন, ইন্টারেস্ট অ্যামortization শিডিউলে ফেললেন 10% হারে, তাহলে 5 লাখ টাকার উপরে 10% হারে কত আসে, 5,000 টাকা। 5,000। তাহলে 5,000 হলো আপনার প্রফিট অ্যান্ড লসে চার্জ করতেন। যদি আপনি অন্যভাবে করতেন, তাহলে আপনি কি করতেন, যখন কিস্তি দিবেন তখন প্রিন্সিপাল অ্যামাউন্ট আসবে, সে মনে করেন 5 বছরের জন্য দিলে সমান হারে যদি বলেন, সে মনে করেন কিস্তি আসছে 10 আর ইন্টারেস্ট 5, পরিশোধ জি স্যার। করবেন প্রিন্সিপাল, ছিল লাইবিলিটি, এটা হয়ে যাবে ডেবিট, তারপরে ব্যাংক ইন্টারেস্ট হবে ডেবিট, আর আপনার টাকা দিয়ে দিচ্ছেন তখন ক্যাশ এট ব্যাংক ক্রেডিট হবে, তাহলে 15,000 টাকা ক্যাশ এট ব্যাংক ক্রেডিট হলো। এরপরে আপনি যে 5,000 টাকা যে ইন্টারেস্ট, এটা ট্রান্সফার করে বলে অ্যাসেটে, তাহলে অ্যাসেট ডেবিট হইব। আর 5,000 টাকা এক্সপেন্সেস দিয়েছিলেন, সেটা এখন ক্রেডিট হয়ে যাবে, তাহলে এক্সপেন্সেস কমে আপনার অ্যাসেটের গায়ে গেল। তার তাহলে মানে স্যার ট্রানজেকশনের মুভমেন্ট, প্রতি মাসে যখন আমি ব্যাংক ইন্টারেস্ট দিব, তখন অ্যাসেটের বিলও 5,000 করে বৃদ্ধি করব। হুম, আর স্যার আরেকটা বিষয়, যখন ওই টাকাটা ক্যাশেই থাকলো, মানে ক্যাশের ব্যাংকেই থাকলো, জমি কেনার জন্য 1 বছর বা কিছুদিন ফেলে রাখলো আর কি, কেনা হলো না। তখন তো আপনার ইনকাম হিসেবে আসবে। আপনার টাকা যদি রাখলেন অ্যাকাউন্টে, ইন্টারেস্ট দিলে এটার উপর আপনার আসবে ইনকাম। ওই মাস 5 লাখ টাকা ওয়াইজ। নিছেন, 5 লাখ টাকাই ব্যাংক অ্যাকাউন্টে পড়ে আছে, কিস্তি টিস্তি দেওয়ার নাই। মানে কিস্তি দিলে তো আপনার ট্রানজাকশন হিসেবে করে দেবে। 5 লাখ টাকা নিছেন জমি কেনার জন্য, জমি কিনেন না, তাহলে জি আপনার স্যার। লাইবিলিটি 5 লাখ টাকাই থাকলো। আর ঠিক যেহেতু আছে, এক স্যালারি মাস পরে এগেনস্ট যখন দিবেন, ইন্টারেস্ট তাহলে সহ। তখন আপনার কি হবে, স্যালারি এগেনস্টে নিছেন তো আপনি তো পরিশোধ করবেন স্যালারি থেকে, ওটা আলাদা ইস্যু। এখন 5,000 টাকা আপনি ইন্টারেস্ট দিয়েছেন, তাহলে এটা আপনার এক্সপেন্সেস। জি স্যার। কারণ এটা তো জমি সংক্রান্ত এক্সপেন্স না, জমি তো অনেক কিনেন নাই, তাহলে এই 5,000 টাকা যাবে আপনার IT-10B তে এক্সপেন্সেস হিসাবে। এটা কোনো আয়ের সাথে সংশ্লিষ্ট না, জমিও কিনেন নাই, তাহলে আপনার IT-10BB যাবে। এখন জমি কিনছেন, জমি কেনার পরে যে ইন্টারেস্ট দিবেন সেটা আবার জমির গায়ে যোগ হবে। জি স্যার। স্যার, IT-10 ভিত্তিতে যখন আমি ইন্টারেস্ট দেখাবো 5,000 টাকা, ওটা তো প্রফিট এন্ড লসে স্যার, মানে পরবর্তীতে IT-10 বি আইটি যদি না টেন ডাবল বি। হয়, স্যার IT-10 যদি বাধ্যতামূলক না হয়, সেক্ষেত্রে IT-10B যদি বাধ্যতামূলক না হয়, তাহলে আপনার দেখা যান
তা না দেখলে তো পরবর্তীতে আপনার জটিলতায় পড়বে। জি স্যার। তাহলে এই যে IT10BB কাদের দিতে হবে, 5 লক্ষ ওই জায়গায় টাকার, তো বলা আছে যদি আপনার 5 লাখ না টাকার বেশি। 50 লক্ষ টাকার বেশি যদি সম্পত্তি থাকে, এবং ওই জায়গায় কিছু কন্ডিশন ছিল যে প্রপার্টিস, আপনার যদি প্রপার্টিজ এ বিনিয়োগ থাকে, যেমন সম্ভবত ফ্ল্যাট এবং বিল্ডিং এর কথা বলা আছে। আর ল্যান্ড কেনার ক্ষেত্রে একটা জিনিস থাকবে, ল্যান্ড কিনতে গেলে অবশ্যই আপনার ই 3 থাকতে হবে, এবং বলা আছে প্রুফ অফ সাবমিশন অফ রিটার্ন। জমি যখনই ক্রয় করতে যাবেন, প্রথমে বলা আছে প্রুফ অফ সাবমিশন অফ রিটার্ন, আপনি যে রিটার্ন জমা দিচ্ছেন, ই 3 থাকলে হবে না, রিটার্ন জমা দিতে হবে। তো ওই বছর আপনার ইনকাম থাকুক আর না থাকুক, আগাম রিটার্ন জমা দিবেন। ওকে স্যার। আমরা 264 দ্বারা দেখলে আর একটু ক্লিয়ার হবে আপনাদের। দেখেন এই যে মূলধনী সম্পত্তি বলতে কি বোঝায়, হস্তান্তর বা বিক্রয় হতে, বিক্রয় বা হস্তান্তর মানে টাইটেল ট্রান্সফার করতে হবে। আপনি অ্যাডভান্স দিচ্ছেন কারো কাছ থেকে, জমি বুঝাই দেন নাই, জমির রেকর্ড হয় নাই, তাহলে এটার কিন্তু হস্তান্তর বা বিক্রয় বলা যাবে না। তাহলে প্রকৃতপক্ষে বিক্রয় হইতে হবে, রিয়েল সেল হইলেই, মানে বলা আছে বিক্রয়, বিক্রয় মানে হলো টাইটেল ট্রান্সফার করতে হবে। তাহলে মূলধনী আয় হলো শেয়ারের মানে যাই বিক্রি করবেন ক্যাপিটাল এর তার হস্তান্তর মূল্য, আর একটা হলো অর্জন মূল্য। আর হস্তান্তর মূল্য বলতে বলা হচ্ছে বিক্রয় মূল্য, মানে আপনি বিক্রি করে যা পাইলেন। এখন আপনি চালাকি করে কম মূল্য দেখেন না, দুজনের মধ্যে ভালো সম্পর্ক আছে, একজনের ফাইলে ট্যাক্স বেশি হয়, আরেকজনের ট্যাক্সের ব্র্যাকেট কম, মানে ট্যাক্স হুম। কম পরিমাণ আসে। এখন দুজন মিলে সরা পরামর্শ করে যে ভাই সম্পত্তি তোর কাছে বেচে দিলাম কম দামে, তাহলে আমার প্রফিট হইলো, আমার এখানে ট্যাক্স কম, আর সম্পত্তি তোর এখানে গেল, সম্পত্তি আমার এখানে থাকলে প্রচুর পরিমাণে আমার নেটওয়ার্ক, নেটওয়ার্ক হলে সার্চ দেওয়া লাগে, সার্চ থেকে মুক্তি পেতে গিয়ে কম দামে বেচে দিলাম। তাহলে এইগুলো রোধ করার জন্য কিন্তু আইনে এইসব বিধান করা হয়েছে। কারণ বলছে জমি আপনি কাগজে কলমে 50 লাখে বিক্রি করছেন, বাজারে তো ছিল 60, তাহলে ট্যাক্স অফিস বিক্রয় মূল্য 60,000 টাকায় ধরবে। অর্জন মূল্য বলতে কি বোঝায়, মালিকানা হস্তান্তর সংক্রান্ত খরচ, ক্রয় মূল্য, এই যে বলছে এই যে অনুমোদিত উন্নয়ন ব্যয়। দেন বলেছে আপনি বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে জমি পেলেন, পাওয়ার দিনের মূল্য ছিল 30 লাখ, পরবর্তীতে বিক্রি করলেন 30 লাখে, তাহলে অর্জন মূল্য এই জায়গায় 30 লাখ। মানে ওই যে অনেকে বলে না যে দলিল মূল্য নাই, বা উত্তরাধিকার সূত্র পাইছি কত টাকায় পাইছি বলা নাই, তাহলে বলা আছে বাজার মূল্য নির্ধারণ করে আপনি দেখাই দিবেন। আর বাজার মূল্য নির্ধারণ করলে আমি আপনি করলে হবে না, প্রফেশনাল ভ্যালুয়ার আছে তার কাছ থেকে সার্টিফিকেট নিয়ে নিবেন, ওই সার্টিফিকেট থাকলে আপনারা জটিলতায় পড়া লাগবে না। তাহলে বাবার কাছ থেকে জমি পাইলেন সে 5 কাঠা, বাবা হেবা করে দিছে হেবা দলিলে, তাহলে আপনি দলিল মূল্য উল্লেখ করে নিবেন, আগে কত ছিল না ছিল ওই জিনিস দেওয়ার দরকার নেই। কারণ দেখা গেলো বাবার যে পৈতৃক সম্পত্তি ছিল ওটার 5 কাঠার ভ্যালু 5 লাখ, আর আপনি জানেন এখন ভ্যালু 5 কাঠার জন্য 5 কোটি, আপনি 5 কোটি না দিয়ে 5 লাখে নথিভুক্ত করলেন, তাহলে একদিকে জমি বাড়লো 5 লাখ টাকার, আর ওদিকে ধান আসলো 5 লাখ। এখন কিছুদিন পরে এটা 5 কোটি টাকায় বেচলাম, তাহলে 5 কোটি আর 5 লাখের ডিফারেন্সের উপরে ক্যাপিটাল গেইন ট্যাক্স দিবেন। আর আপনি যদি ভ্যালুয়েশন করে 5 কোটিতে দেখাইতেন, 5 কোটিও আপনার উত্তরাধিকার সূত্রে আসছে, জমির দাম 5 কোটি, পৈতৃক সূত্রে পেলেন 5 কোটি, তাহলে ক্যাশ ফ্লো বা ফান্ড ফ্লো মিললো। বিক্রি করলেন 5 কোটি 10-এ, তাহলে 10 লাখের উপরে ট্যাক্স আসবে। এখন কারো কাছে বিক্রি করবেন বলে তার কাছ থেকে অ্যাডভান্স দিচ্ছেন, এভাবে ঘুরেতে ঘুরেতে 3 বছর পরে বিক্রি করলেন, তাহলে অ্যাডভান্স আপনার অ্যাসেট হিসেবে থাকবে, যখন বিক্রি করছেন তখন ক্যাপিটাল গেইন হবে, এর আগে না। এখন দেখ উৎসে কর নিয়ে কত কঠিন কথা বলা আছে। জমি বিক্রি করছেন, উৎসে কোনো ব্যয় সম্পাদন করছেন, ওই ব্যয়ের উপরে টিডিএস বাধ্যতামূলক ছিল, আপনি কর কাটেন নাই, তাহলে সেই খরচ ক্যাপিটাল গেইন হিসাবে
গ্রহণযোগ্য হবে না, কিন্তু এই খরচটা আবার ইনকাম হিসেবে ট্রিট হবে, হয়ে ওটার উপরে রেগুলার রেটে ট্যাক্স হবে। এই ন্যায্য বাজার মূল্যের 15 আর 25%-এর বিষয়টা খুব ভালোভাবে খেয়াল রাখবেন। ফাঁকি দিলেও ন্যায্য বাজার মূল্যের 25%-এর কম যেন হয়। আদারওয়াইজ সরকার এই জমি আপনি যে মূল্যে ঘোষণা দিয়েছেন সেই মূল্যে কিনে নিবে, তাহলে আপনি 25% ঠকবেন তো। এই যে উদাহরণটা কি, যে আপনি জমির দাম দলিলে দিয়েছেন 10 লাখ, আর বাজার দর দেখা গেল 15 লাখ, তাহলে 25%-এর বেশি বাজার দর আছে। ঠিক আছে, তখন করদাতা আর হাঙ্কি ভাঙ্কি করতে পারবে না, টোটাল জমি সরকারের লিখে দিতে হবে। এখন কোন কোন বিষয় ক্যাপিটাল গেইনের আন্ডার আসবে না, বলা আছে পার্সোনাল ইফেক্টস, মানে যেগুলো ব্যবসায় ব্যবহৃত হয় না। তাহলে এখন পার্সোনাল ইফেক্ট মানে এখন দেখা গেলো যে আপনি 5 কোটি টাকা দিয়ে অডি গাড়ি কিনলেন, আবার বললেন যে আমার বাড়ি, এই বাড়িতে তো আমি নিজে থাকি, এটা আমার পার্সোনাল অ্যাসেট। পার্সোনাল অ্যাসেট বলতে সকল কিছু বোঝায় না, এর মধ্যে বলা আছে এই যে দেখেন ব্যক্তিগত গহনা অলংকার, আবার কন্ডিশন আছে কমার্শিয়াল কোয়ান্টিটি হলে, মানে আপনি কিনছেন বিক্রির উদ্দেশ্যে, 2-3 দিন ইউজ করলেন করে বেঁচে দিলেন, এখন যদি দেখা যায় এই মোটিভ আপনি বারবার করতেছেন, তাহলে এটারে কমার্শিয়াল ট্রিট দেওয়া হবে, মানে আপনি ব্যবসায়িক উদ্দেশ্যে কিনছেন। তারপরে ব্যবসার স্টকে যদি থাকে পরিধেয় বস্ত্র, এগুলোর উপরে ট্যাক্স দেওয়া লাগবে না। গৃহস্থালী জিনিস, এইসব জিনিস ট্যাক্সের বাইরে। ইভেন ব্যক্তিগত গাড়ি, মোটর বাইক, এইগুলো ব্যবসায়িক উদ্দেশ্য যদি ব্যবহার না করে থাকেন তাহলে ট্যাক্স দেওয়া লাগবে না। ব্যক্তিগত কাজে ব্যবহৃত ইলেকট্রনিক্স আইটেম, এর উপর ট্যাক্স থাকে। যেমন উচ্চ মূল্যের যদি আইটেম হয়, পেন্টিং, ভ্যান্টেজ আইটেমস, রেয়ার কয়েন্স, তারপরে ইনভেস্টমেন্ট অ্যাসেট, মানে মূল্য বৃদ্ধির জন্য আপনি রাখছেন পরে বিক্রি করবেন, মানে এই ধরনের ট্রানজেকশন বা ইন্টেনশন যদি থাকে তাহলে সেগুলি ব্যক্তিগত ব্যবহার করেন আর যাই করেন, যদি মোটিভ বোঝা যায় যেন আপনার কিনছেন এই বিক্রি করবেন গেইন করার জন্য, তাহলে সেগুলোর উপরে ক্যাপিটাল গেইন ট্যাক্স দেওয়া লাগবে। কারণ একটা চেকলিস্ট আছে কি কি বিষয় ক্যাপিটাল গেইন ট্যাক্সের আন্ডারে আসবে, কোনটা ট্যাক্সের আন্ডারে আসবে না। দেখেন সম্পত্তির ক্ষেত্রে বলা আছে ফাইনাল ট্যাক্স, এখানে বলা আছে এটা। এই যে আমরা জানি 7 শিডিউল অনুযায়ী ক্যাপিটাল গেইন ট্যাক্স 15%, আর উৎসে কর কর্তন ওটা যদি ফাইনাল সেটেলমেন্টের আন্ডারে হয়, ওই জায়গায় যত পার্সেন্ট বলা আছে সেটাই ফাইনাল, এর জন্য আর 15% হারে ক্যাপিটাল গেইন হিসাব করতে হবে না। তাহলে এই সামারিটা দেন, জমি, ফ্ল্যাট, ভবন বিক্রি, এগুলো বলা আছে 125 অনুযায়ী ফাইনাল ট্যাক্স, কিন্তু কোম্পানি হইলে ফাইনাল ট্যাক্স না, কোম্পানির জন্য আবার ক্যাপিটাল গেইন ট্যাক্স দেওয়া লাগবে।
এই জিনিসটা মার্কেটে সবসময় থাকে, মানে সবসময় মানুষের কোশ্চেন থাকে যে আমি উত্তরাধিকার সূত্রে পাইছি, গিফট হিসেবে পাইছি, কি করব। তার কথা হলো আপনি যেভাবেই পান, ট্রানজেকশন বা যেদিন আপনি পাইলেন ইনহেরিটেন্স হিসেবে, ওই তারিখে যে বাজার মূল্য ছিল সেটা ভ্যালুয়েশন করে আপনি রিটার্নে দেখা দিবেন। দলিলে উল্লেখ না থাকলেও আপনি ভ্যালুয়েশন করবেন, করে রিটার্নে ওইভাবে শো করবেন। স্যার রিটার্নে শো করলে ক্যাশ বাড়লো একদিকে, আরেকদিকে তো হুম। লাইবিলিটি অ্যাসেট বাড়লো। রিটার্নে শো করলে ক্যাশ বাড়বে না, আপনি অ্যাসেট, অ্যাসেট বাড়বে স্যার। জমির মূল্য 1 কোটি, আপনি 1 কোটি টাকা লাইবিলিটি হবে না। এটা হলো যে উত্তরাধিকার সূত্রে আপনি পাইছেন, ওই যে ফান্ড ফ্লো দেওয়া থাকে না, যে ইনকাম কত, নন ট্যাক্সেবল ইনকাম কত, আর একটা বলা হচ্ছে আদার্স রিসিভ, আদার রিসিভে দেখে দিল, ওটার সাপোর্টিং এ থাকবে হেমা দলিল। সেকশন 264 দেখি যে জায়গায়, রিটার্ন দাখিলের প্রমাণ, দাখিলের বাধ্যতা, এটা হলো প্রুফ অফ সাবমিশন অফ রিটার্ন। দেখেন বলা আছে কি যে এই আইনে যা কিছু থাক না কেন, এই যে 3-এ উল্লেখিত ক্ষেত্রে সে যে রিটার্ন জমা দিচ্ছে সেই প্রমাণ থাকতে হবে। এই প্রমাণ যদি আপনি প্রডিউস করতে না পারেন, তাহলে আপনি এই 3-এ যে সকল ট্রানজেকশনের কথা বলা আছে বা লেনদেনের কথা বলা আছে সেই ক্ষেত্রে ট্রানজেকশন বন্ধ থাকবে। মানে যেই অথরিটি আপনার রেজিস্ট্রেশন দিবে, যে লাইসেন্স দিবে, সে এই ধরনের ডকুমেন্টস না থাকলে ওই লেনদেন অ্যালাউ করবে না। যদি সে করে তাহলে সে নিজে লায়াবল হবে। তাহলে রিটার্ন দাখিলের প্রমাণ বলতে কি বোঝায়? এই যে রিটার্ন দাখিলের প্রত্যয়ন বা প্রাপ্তি স্বীকারপত্র, মানে একনলেজমেন্ট স্লিপ অথবা সার্টিফিকেট। আর একটা হলো সিস্টেম জেনারেটেড সার্টিফিকেট, যেটাতে করদাতার নাম, টিন এবং কর বর্ষ থাকবে। আর একটা হচ্ছে করদাতার নাম, টিআইএন এবং কর বর্ষ সম্বলিত উপকর কমিশনার কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়নপত্র, আপনি হার্ড কপি নিতে পারবেন। তার মানে রিটার্ন জমা দিলে আপনি এই জিনিস পাবেন, আদারওয়াইজ পাবেন না। এই যে ঋণ গ্রহণ করতে গেলে ব্যাংকের থেকে ঋণ নিলে প্রথমে বলবো যে ভাই আপনি রিটার্ন দিচ্ছেন কিনা। তাহলে রিটার্ন দেওয়া মানে হলো আপনার সক্ষমতা আছে কিনা। দেখবেন যে বিভিন্ন সময় ব্যাংকের থেকে লোন নিতে গেলে প্রপার্টরশিপ বিজনেস হলে বলে IT-10B দেন। IT-10 মানে হলো রিটার্নের একটা পার্ট। IT-10B দেখলে বুঝে যে তার কত টাকা সলভেন্সি আছে। আর আপনি যদি বলেন ভাই আমার তো সলভেন্সি আছে, আমি রিটার্নে শো করি নাই, তাহলে ওই ঋণদাতা ওই রিস্ক যদি মাথায় নেয় তাহলে সে আপনার দিবে। সেই ক্ষেত্রে দেখবে যে অন্যান্য ট্রানজেকশন ব্যাংক অ্যাকাউন্টে কি আছে না আছে এগুলো দেখবে। তারপর বলেছে কোনো কোম্পানির পরিচালক বা স্পন্সর শেয়ার হোল্ডার হইতে হলে, আপনি যদি কোনো কোম্পানির শেয়ার কিনতে চান,
তারপর বলছে আমদানি রপ্তানি রেজিস্ট্রেশন অথবা নবায়ন, দুই ক্ষেত্রে বলা আছে কিন্তু। ইআরসি আইআরসি নিতে গেলে অবশ্যই লাগবে। ট্রেড লাইসেন্স গ্রহণ বা নবায়ন, তারপরে সাধারণ বীমার তালিকাভুক্ত সার্ভেয়ার। 6 নম্বরটা দেখ, জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট বিক্রয় বা লিজ বা হস্তান্তর বা বায়নানামা বা আমনুক্তারনামা। আপনার কারো পাওয়ার অফ অ্যাটর্নি নিতে গেলেও আপনার ই-টিন থাকতে হবে এবং রিটার্ন সাবমিট করতে হবে। তারপরে এই যে দেন আমি আপনারা কর আইনজীবী যারা, তারা প্র্যাকটিস করতে গেলে তার অবশ্যই ই-টেন থাকতে হবে। কারণ আপনার ইনকাম থাকুক আর না থাকুক, রিটার্ন আপনার জমা দিতে হবে। তারপরে এই যে দেখেন ড্রাগ লাইসেন্স, ফায়ার লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, এই ধরনের কোনো কিছু করতে গেলেও ই-টেন থাকতে হবে, রিটার্ন জমা দিতে হবে। গ্যাস ও গ্যাসের সংযোগ পাইতে গেলে অথবা বল রাখতে গেলে, আবাসিক গ্যাস পাইতে গেল, বিদ্যুৎ সংযোগ, ইংলিশ মিডিয়াম স্কুলে ছেলে মেয়ে ভর্তি করতে গেলে, ডিস্ট্রিবিউটরশিপ নিতে গেলে, এই যে কোম্পানির এজেন্সি বা ডিস্ট্রিবিউটরশিপ গ্রহণ ও নবায়ন। ম্যাক্সিমাম প্রতিষ্ঠানে দেখবেন ডিলার রিটিন বিনা আছে কিনা গুরুত্ব দেয় না, ধরা পড়লে পরে ঝামেলা করবে। আমদানির উদ্দেশ্যে ঋণপত্র খোলা। তারপরে দেখেন ব্যাংকে যে অ্যাকাউন্ট খুলবেন, মেয়াদি আমানত মানে হলো এফডিআর, সঞ্চয়পত্র 10 লাখ টাকার বেশি কিনতে গেলে, আপনি পৌরসভা ইলেকশন, সিটি কর্পোরেশন ইলেকশনে গেলে। এবং 24 নম্বর দেন, খুব ইম্পর্টেন্ট, আপনি যদি কোনো প্রতিষ্ঠানের সুপারভাইজারের রোলে প্লে করতে চান, তাহলে আপনার এমপ্লয়ার নিয়োগ দেওয়ার আগে আপনার ট্যাক্স রিটার্ন আছে কিনা সেটা দেখার দায়িত্ব এমপ্লয়ারের। স্যার মূসক পরামর্শক হিসেবে যখন কাজ করবে তখন কি স্যার ওই হ্যাঁ, আলাদা লাগবে ইটিন লাগবে। আলাদা ইটিন লাগবে না ওই এক ইটিনেই হবে না, টিনেই হবে? পরামর্শক তো আপনি ব্যক্তি, আপনার ইটের তো একটাই ইটিএন, একজন ব্যক্তির একটাই থাকবে। সে ব্যবসায়িক হোক বা চাকরিজীবী হোক, যে কোনো সব হ্যাঁ, যেই ক্ষেত্রে। হোক। ইভেন দেন সিটি কর্পোরেশন এলাকায় বাড়ি ভাড়া বা লিজ প্রদান, সেই ক্ষেত্রেও ভাড়াটিয়ার এবং বাড়িওয়ালা দুজনেরই টিন থাকতে হবে। আর এই 39টার পর আবার বলছে কি, শুধু ই-টিন থাকলেই হবে। যেমন ট্রেড লাইসেন্স, প্রথমবার ট্রেড লাইসেন্স করতে গেলে, নবায়ন করতে গেলে আবার ই-টিন থাকতে হবে, রিটার্ন থাকতে হবে। সমবায় সমিতি, ক্রেডিট কার্ড গ্রহণ ও নবায়ন, এই ক্ষেত্রে আবার রিটার্ন সাবমিট করা লাগবে না, ই-টিন থাকলেই হবে এদের ক্ষেত্রে। সদস্যপদ গ্রহণের ক্ষেত্রে ই-টিন থাকবেন, কিন্তু সদস্যপদ গ্রহণ করে যখন প্র্যাকটিস শুরু করবেন, তারপর দেখছেন 5 লক্ষাধিক টাকার পোস্ট অফিস সঞ্চয় হিসাব খোলা। স্যার একটা কোশ্চেন করি। করুন। স্যার ক্রেডিট কার্ডের বিষয়টা স্যার কিভাবে আমরা করবো স্যার, রিটার্নে আপনার দেখাবো? সে 10 লাখ টাকা ক্রেডিট কার্ড আছে, আর 30শে জুন তারিখের যেই প্রতি মাসে বিল হয়, জি স্যার। তাহলে 30শে জুনের বিল আপনি পাইছেন জুনের পরে, তাহলে আপনি তো রিটার্ন জমা দিতেছেন 30শে জুনের অনেক পরে। তাহলে 30শে জুন তারিখে যত টাকা আপনার ক্রেডিট কার্ডের লাইবিলিটি ছিল, সেটা লাইবিলিটি পাশে দেখাবে। জি স্যার। কিন্তু ক্রেডিট কার্ডের লিমিট টিমিট এগুলো আপনার শো করা লাগবে না। তাহলে ক্রেডিট কার্ডে দেখা আছে 10 লাখ টাকার লিমিট, 2 লাখ টাকা 30শে জুনের বিল আসছে 15ই জুলাইতে, তাহলে 15ই জুলাই 30শে নভেম্বরের মাঝখানে এই টাকা আপনি পরিশোধ করছেন, তাহলে 30শে জুনে যত টাকা ডিউ ছিল সেটা আপনার লাইবিলিটিস।
তার মানে 10 লাখ টাকা হলে 2 লাখ টাকা পরিশোধ করছি আর 8 লাখ টাকা লাইবিলিটিস যদি আগে পরিশোধ করি 30 জনের আগে। জি। হ্যাঁ, আপনাদের গিফট ট্যাক্স সম্পর্কে ধারণা আছে তাই না? এই যে আমরা প্রায় সময় 6 শিডিউলে বলা আছে গিফট ট্যাক্স নিয়ে ধারণা আছে কিনা আপনাদের? স্যার গিফট আইটেম গিফট নিলে কি ট্যাক্স, স্যার ভ্যালু ধরাই দিতে হবে স্যার? হ্যাঁ গিফটের ক্ষেত্রে মানে স্পেশালি আমরা যখন ফাইল না মিলাতে পারি তখন বলছি গিফট নিছি বাবা মা ভাই বোনদের কাছ থেকে। তাহলে বলা আছে আপনার দান পাইলেও সেটা আদার ইনকাম, কিন্তু বাবা মা ভাই বোন এদের কাছ থেকে যদি আপনি পান তাহলে সেটা গিফট হিসেবে বিবেচিত হবে এবং কর দেওয়া লাগবে না। তাহলে আপনি যার কাছ থেকে গিফট নেন, গিফটের সবচেয়ে সহজ পন্থা হলো যে ব্যাংক টু ব্যাংক টাকা নিবেন, অথবা ব্যাংক চ্যানেলে আসে নাই, যার কাছ থেকে পাইছেন ওটার একটা সাপোর্টিং থাকলো, ওই তারিখে আপনার আমার ব্যাংকে ঢুকেলেন। অথবা বলা আছে আপনার বাড়ি গাড়ি যাই দেয়, ঠিক আছে? তো গিফটের ক্ষেত্রে বলা আছে একটা হলফনামা থাকতে হবে, মানে ডিক্লারেশন, যিনি গিফট দিলেন তার গিফট দেওয়ার মতো ক্যাপাসিটি ছিল কিনা। তাহলে এখন গিফট আইনেও বলা আছে যে বাবা মা ভাই বোন এদের কাছ থেকে কিছু পাইলে সেটার উপরে গিফট ট্যাক্স প্রযোজ্য হবে না। তাহলে যিনি দিলেন আর যিনি নিলেন ট্যাক্স অথরিটি দুজনের ফাইল চাইতে পারে। তাহলে আপনার পৈতৃক সূত্রে আপনি 5 কোটি টাকা পাইলেন বা 1 কোটি টাকা পাইলেন বা 2 কোটি টাকা, তাহলে যিনি 2 কোটি টাকা দেওয়ার ক্ষমতা রাখেন ওনার ট্যাক্স দেওয়ারও সামর্থ্য আছে। তাহলে এই গিফট লেনদেন এলোপাতারি দেখানো যাবে না। যার ফাইল থেকে আসছে সে বাবা মা ভাই বোন যেই হোক, ইভেন উনি জীবিত বা মৃত হন, এই যে দেখা গেলো যে বাবা মারা গেছে উত্তরাধিকার সূত্রে 5 জনে ভাগাভাগি করে 25 কোটি টাকা পাইছেন, তাহলে এই যে 25 কোটি টাকা পাইছেন ট্যাক্স অফিস কিন্তু বলছে যে এটা ট্যাক্সেবল না, মানে আপনার হাতে করযোগ্য না। কিন্তু কর আইনে বলা আছে যিনি গিফট দিচ্ছেন ওনার হাতে এটা করযোগ্য। তাহলে উনি যদি কিন্তু ল্যান্ড ঝামেলা করবেন যাই পান। ল্যান্ডের ক্ষেত্রে বলা আছে না যে আপনি এটা বিক্রি করলে কি হতো, বাজার মূল্য এবং ক্রয় মূল্য এই দুটার মধ্যে যে ডিফারেন্স সেটার উপর প্রযোজ্য কর। তাহলে এখন আপনি বললেন যে ভাই এটার বাবা তার বাবার কাছ থেকে পাইছে, এইভাবে হস্তান্তর হতে হতে আমার কাছে আসছে। তাহলে কর অফিস মানে আপনার যে আয়কর আইনের যে অথরিটি তারাই আবার গিফট ট্যাক্স অথরিটি। তাহলে আপনি যখন ফাইল দেখাইলেন যে পৈতৃক সূত্রে আমি 5 কোটি টাকা পাইছি, তাহলে নগদ টাকা পাইলেন, ব্যাংকের ব্যাংক চেকে পাইলেন, ব্যাংক অ্যাকাউন্ট থেকে আসলো, শেয়ার বিক্রি করে পাইলেন, পাশাপাশি জমিও পাইলেন। তাহলে জমির ক্ষেত্রে আপনি যদি এখন ফেয়ার ভ্যালু দেখান আর না দেখান, মানে এটা হলো কর অফিসের ঐচ্ছিক ক্ষমতা, সে যদি মনে করে এটা অ্যাসেস করতে পারে, করে বলবো যে ভাই গিফট ট্যাক্সও দেন ওটাও দেন। এখন বলতেছেন ভাই এটা তো বাবার কাছ থেকে পাইছি, তাহলে বলা আছে বাবার কাছ থেকে পান আর যার কাছ থেকে পান ওনার সম্পত্তির অংশ থেকে আপনার ট্যাক্স দিবেন। এটা বলে না যে আপনার সম্পত্তি থেকে দেন। তাহলে আপনি ওনার কাছ থেকে 10 টাকা পাইছেন, 10 টাকার বিপরীতে 1 টাকার ট্যাক্স দেয়, বাকি টাকা আপনার। এই কারণে গিফটের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যেমন জমি যদি আপনারা দেয়, ঠিক আছে, তাহলে হেবা করে দিয়ে দিল জমির, এখন আপনি বলতে পারেন যে জমির মূল্য আমি ফেয়ার ভ্যালু দেখাবো না, হেবা করে দিছে জমির মূল্য উল্লেখ না, আমি জিরো ভ্যালু আনবো, তাহলে আপনি আনতেই পারেন। এই যে জিরো ভ্যালু তা আনলেন না, এটা কিছুদিন পর আপনি বিক্রি করলেন, তাহলে আমরা জানি ক্যাপিটাল গেইন ট্যাক্স হবে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের পার্থক্য। তো আপনার ফাইলে ছিল 1 টাকা, এখন পাচ্ছেন 1 কোটি টাকা, তাহলে পুরো টাকার উপরে ট্যাক্স দেবেন। মানে কোনো দিকে গেলে খুব বেশি সুবিধা হওয়ার সুযোগ নাই।
আপিল ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট। প্রথমে আমরা প্রথম দিকের ক্লাসে বলছিলাম যে ইনকাম ট্যাক্স অথরিটির একটা হায়ারার্কি থাকে। সেটা আপনি বলছিলাম যে প্রথম কাজটা হলো যে আপনি রিটার্ন জমা দিবেন, জমা দেওয়ার পরে সেটার অ্যাসেসমেন্ট হবে। তাহলে সার্কেল অফিস থেকে যখন অ্যাসেসমেন্ট হইলো বা অ্যাসেসিং কর্মকর্তা অ্যাসেসমেন্ট করলে সে আপনি যে রিটার্ন জমা দিলেন সেই রিটার্নের সাথে তার কোথায় দ্বিমত আছে এই দ্বিমত লিখিত আকারে আপনার কাছে প্রেজেন্ট করবে। প্রেজেন্ট করলে তার সাথে যদি আপনার দ্বিমত হয় তাহলে এই দ্বিমত নিয়ে তার সাথে আর ডিবেট করে আপনার কোনো লাভ হবে না। তখন যেতে হবে তার সুপারভাইজারি অথরিটি যিনি আছে তার কাছে। তো ওই সিকোয়েন্সটা প্রথমে বলা আছে যে যদি নন কর্পোরেট এসএসসি হয় তাহলে ডিসিটির এগেনস্টে কার কাছে উনি যাবেন? ডিসিটির এগেনস্টে উনি যাবেন জয়েন্ট কমিশনার অফ ট্যাক্সেস আপিল অথবা এডিশনাল কমিশনার অফ ট্যাক্সেস আপিল। আর যদি সে কর্পোরেট এসএসসি হয় তাহলে যাবে কমিশনার অফ ট্যাক্সেস আপিল তার কাছে। তো এই যে প্রত্যেক স্টেজের জন্য প্রেসক্রাইব ফর্ম আছে। তাহলে আপনি যখন সাধারণ ব্যক্তি শ্রেণীর করদাতা অথবা কোম্পানি ছাড়া যে কোনো ধরনের করদাতা, আপনি 27 নম্বর রুলে একটা প্রেসক্রাইব ফরম্যাট আছে, সেই ফরম্যাটে সাইন দিয়ে আপনি 2,000 টাকা, সরি 200 টাকা আপিল ফি বাবদ জমা দিয়ে আপনি জিএসিটির কাছে যাবেন। তাহলে এই আপিল করতে হবে। ডিসিটি যে রায় দিচ্ছেন সেই রায় আইটি 88-তে উনি কমিউনিকেট করেন। আইটি 88 হলো ডিসিটির মতামত, এটা বলা হয় আইটি 88 অথবা ডিসিটির রায়ের কপি। তাহলে ওই রায়ের কপি আপনি হাতে যখন পাইলেন, মানে হাতে পাওয়া মানে যেদিন তারা আপনার পোস্টে পাঠাইলো সেই তারিখ থেকে 45 দিন। এখন যদি কোনো কারণে আপনার 45 দিনের মধ্যে আপিল করতে না পারেন তাহলে আপনি রিজনেবল কারণ সহ আপিলে যেতে হবে, অথবা রিজনেবল কারণ দেখে আপনি সার্টিফাইড কপি নেবেন, নিয়ে ওই জায়গায় যাবেন। তাহলে এই যে আপনি আপিলে গেলেন এটার বলা হয় ফার্স্ট আপিল। এই ফার্স্ট আপিলে যাইতে গেলে এই ডিসিটি যে রায় দিচ্ছেন আর আপনি 173 ধারা অনুযায়ী যে পরিমাণ কর দিচ্ছেন, এই দুইয়ের পার্থক্য 10% টাকা আপনি জমা দিতে হবে। তো জমা দেওয়ার পরে জয়েন্ট কমিশনার রায় দিবে। আপনি যেই মাসে আপিল করলেন ওই মাস শেষ হওয়ার 150 দিনের মধ্যে। এই কারণে দেখবেন ডিসিটির ক্ষমতা বেশি। সে বড় কি, যে আপনি যদি তার সাথে বনিবনা না হয় ইচ্ছা মতো বিভিন্ন গ্রাউন্ড দেখে আপনার উপরে অতিরিক্ত করের ডিমান্ড দেয়। কারণ ধরে নেয় যে আপনি এই আপিলে গিয়ে যখন 10% দিতে যাবেন আপনার জন্য এটা বিয়ার করতে না পারা, এই সুযোগটা অ্যাসেসিং কর্মকর্তারা প্রায় সময় নেয়। তারপরে বলা আছে যদি কর্পোরেট অ্যাসেস হয় সে রুল 27-এর ইনকাম ট্যাক্স রুল 27-এর অনুযায়ী একটা ফর্ম আছে, এই ফর্মে সে অ্যাপ্লিকেশন দিবে। তাহলে এই অ্যাপ্লিকেশন ফর্মে উল্লেখ করতে হয় গ্রাউন্ড, যে কি কারণে আপনি আপিলে যাবেন, আপিলে আপনি কি চান। ঠিক আছে? তাহলে আপনার বিশদ ব্যাখ্যা না, আপনি সংক্ষেপে লিখবেন যে ডিসিপির কোন কোন ইস্যুর বিরুদ্ধে আপনি আপিলে গেছেন এবং আপিলে আপনি কি আশা করতেছেন। তাহলে এই রায় দেওয়ার পরে এই রায়ের কপি তারা আবার 30 দিনের মধ্যে আপনারা দিবেন, এবং একটা কপি আবার ডিসিটির অফিসে যাবে। ডিসিটি আবার এই রায়ের উপর ভিত্তি করে আপনারা যে আইটি 88 ফর্ম দিচ্ছেন তার সাথে আইটি 15, আইটি 30, তাহলে আপনি যেমন রিটার্ন জমা দেওয়ার সময় আপনি টোটাল ইনকাম হিসাব করেন, তার উপরে ট্যাক্স পরিগণনা করেন, করে আপনি দেখেন ট্যাক্স ফেরত পাবেন নাকি আরো জমা দেওয়া লাগবে। তাহলে ডিসিটিও আপনার রিটার্নের উপর বেস করে তার মতো করে আবার আপনার ইনকাম হিসাব করে সেই ইনকামের উপরে ট্যাক্স কম্পিউট করে, ওটা বলা আইটি 30।
আর আইটি 15-তে সে আবার লেখে আপনি কত টাকা অতিরিক্ত কর জমা দিবেন অথবা আপনি কত ফেরত পাবেন। আপনি টাকা জমা দিলে কতদিনের মধ্যে দিবেন, আপনি আপিলে যেতে গেলে কতদিনের মধ্যে দিবেন। তাহলে এই যে আপিল থেকে রায় আসলো, আপিল থেকে রায় আসার পরে আপনার কাছে মনোভূত হয় না অথবা ডিসিটির কাছে মনোভূত হয় না, তাহলে দুইজনের যে কেউ একজন যেতে পারবেন ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনালে যেতে গেলে আপনার ট্রাইব্যুনালের রেজিস্ট্রার আছে, রেজিস্ট্রারের কাছে আপনি আপিলের সরি ওই আপনার অ্যাপ্লিকেশনের কপি জমা দিবেন। সেই অ্যাপ্লিকেশনের ফরম্যাট হলো 28, রুল 28। এই ক্ষেত্রে ফি জমা দিবেন 1,000 টাকা। আপিল আদেশ পাইলেন, সে আদেশ পাওয়ার 60 দিনের মধ্যে আপনার ট্রাইব্যুনালে যেতে হবে। এই ক্ষেত্রে আবার বলা আছে 173 দ্বারা যে পরিমাণ কর আপনি জমা দিচ্ছেন সেই কর আর ডিসিটির রায়, এই দুজনের মধ্যে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সের 10% আবার জমা দিবেন। এই ক্ষেত্রে রায় দিবে তারা আবার যখন আপনি অ্যাপ্লিকেশন দিলেন, এই অ্যাপ্লিকেশনের মাস শেষ হওয়ার 6 মাসের মধ্যে রায় দিবে। 30 দিনের মধ্যে আপনার আবার অর্ডার কমিউনিকেট করবে এবং ডিসিটির কাছে একটা কপি যাবে। এর বেসিসে তারা আবার আইটি 88 1530 রিভাইজ করবে। তো এই ক্ষেত্রে যদি আপনি ক্যাপাবেল না হন পুরো পরিমাণ টাকা জমা দিতে, তাহলে রিজনেবল গ্রাউন্ড থাকলে কমিশনার আবার এই যে ডিসপুটেড ট্যাক্স জমা দেওয়ার ইস্যু আসছে সেটা রিডিউস করতে পারে। এই সম্পর্কে বিশাল জানতে গেলে মানে যদি ডিটেলস পড়তে চান তাহলে পড়তে হবে পার্ট 20 অফ ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023, সেকশন 285 থেকে 295, এই 10টা সেকশনে কথাগুলি বলা আছে। এখন আপনি আপিল ট্রাইব্যুনালে যাইতে চান না, তাহলে বলা আছে আপনি এই ডিসিটির যে অথরিটি কমিশনার তার কাছে যাইতে পারবেন। এই কমিশনার কি করবে, বক্তব্য শ্রবণ করা পেপার ডকুমেন্টস দেখা আপনারা কিছুটা লাঘব করে দিতে পারবে। কিন্তু কমিশনারের কাছে যদি একবার যান তাহলে কমিশনার যা সাব্যস্ত করবে সেটাই ফাইনাল। এর এগেনস্টে আপনার আপিল ট্রাইব্যুনাল, হাইকোর্ট, আর একটা বলা আছে এডিআর, এইসব জায়গায় যেতে পারবেন না। এখন আপনি কমিশনারের কাছে গিয়ে যখন এই লিগ্যাল প্রসিডিং এ আসছেন, তাহলে ট্রাইব্যুনালের পরে আপনি আবার যেতে পারবেন হাইকোর্টে। হাইকোর্টের ক্ষেত্রে রুল 29, এই ফরম্যাটে আপনার আবেদন করতে হবে, 2,000 টাকা ফি জমা দিতে হবে। ট্রাইব্যুনালের অর্ডার পর 90 দিনের মধ্যে আপনার হাইকোর্টে যেতে হবে। তো হাইকোর্টে যাইতে গেলে আবার বলা আছে এই ডিসপুটেড ট্যাক্স যদি 10 লাখ টাকা হয় তাহলে 15% টাকা জমা দিবেন, আর যদি 10 লাখ টাকার বেশি হয় তাহলে 25% ট্যাক্স জমা দিবেন। হাইকোর্টে একবার গেলে খুব সুখ শান্তিতে থাকতে পারবেন, এখানে কোনো টাইম লিমিট নাই। আপনি যদি হাইকোর্ট ম্যানেজ করতে পারেন তাহলে বলছে যে এই কেস পেন্ডিং থাকবে টিল ডিসপোজাল, মানে পরবর্তীতে উত্থাপন হওয়ার আগ পর্যন্ত এটা নিয়ে আর কথাবার্তা বলা যাবে না এবং কোনো ট্যাক্স অথরিটি এটা নিয়ে আর ঝামেলা করতে পারবে না, আপনি আরামসে ঘুমাবেন। ঠিক আছে, এই হাইকোর্টের পরে আবার বলছে আপিলেট ডিভিশনে যেতে পারবেন। এবং এই ধরনের কেসে বলা আছে যদি আইন পরিপন্থী কোনো সিদ্ধান্ত হয় তাহলে যেতে পারবে। যে জায়গায় ল ম্যাটার নাই সেসব বিষয় নিয়ে সরাসরি হাইকোর্টে যাওয়ার সুযোগ নেই। হাইকোর্টে যেতে গেলে এই প্রসিডিউরে যেতে হবে। আর ল ম্যাটার থাকলে অনেকে আবার রিট পিটিশন দায়ের করেন, তাহলে রিট পিটিশন যদি উকিল মনে করে যে না রিট পিটিশন করার মতো যোগ্য ফাইল, তাহলে আপনি রিট পিটিশন করবেন। আর এডিআর হলো অল্টারনেটিভ প্রসিডিউরস, আপনি এই সকল কোনো জায়গায় যাবেন না। এডিআর এর একটা ফর্ম আছে, এডিআর এর রুলও আলাদা আছে। এনবিআর এ যোগাযোগ করলে বলবো যে কারা এডিআর, তাদের কাছে আপনি বলছে যে এই এই ধরনের মামলা প্রক্রিয়াধীন থাকলে এডিআর এ যেতে পারবেন, অথবা মামলা প্রসিডিং এ না থাকলে আপনি এডিআর এ যেতে পারবেন। এডিআর এ যাওয়ার সুবিধা হলো 90 দিনের মধ্যে আপনার রায় দিয়ে দিবে। এই জায়গায় খরচও কম, ফর্মালিটি সহজ। এখান থেকে যে রায় হবে এটা বলে সালিসি আইনের মতো। সেই ক্ষেত্রে ডিসিটি এবং আপনি কেউ আর অন্য কোনো পন্থায় আর যেতে পারবেন না।
তাহলে আপনি যদি আপিল ট্রাইব্যুনাল প্রসিডিউরে থাকেন, ওই জায়গায় অ্যাপ্লিকেশন দিয়ে ওই জায়গা থেকে ফাইল আপনি এডিআর আনতে পারবেন। ডিপ ট্যাক্সের ক্ষেত্রে প্রসিডিউর একই। আর আমরা যদি এডিআরটা সংক্ষেপে এখানে বলা আছে, এডিআর এর ক্ষেত্রে কি প্রসিডিউর হবে। আজকে এই পর্যন্ত থাকলো, পরের ক্লাসে আমরা থার্ড শিডিউল আর সিক্স শিডিউলটা দেখবো। আর আপনাদের অন্য কোনো কোশ্চেন থাকলে, আজকের ক্লাসে কোনো কোশ্চেন থাকলে আপনারা করেন, কোশ্চেন করেন। স্যার একটু বাইরের একটু কোশ্চেন করি স্যার। হ্যাঁ বাইরের বলেন। বলতে সংক্রান্তই স্যার, যখন কোনো কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান বা কোম্পানি এক্সামটেড প্রোডাক্টের মানে করে আর কি, বাইরে থেকে কিনে এনে দেশে সেল দেয়, এই ক্ষেত্রে তার তো ভ্যাট ট্যাক্স সবই মানে এক্সামশন, কিন্তু ওই ব্যক্তি হিসেবে তার কি ট্যাক্স দেওয়া লাগবে স্যার? মোট যে আয় হলো টোটাল ব্যবসা থেকে, সে মালিক যে ইটা নিল, ইনকামটা বা রিমিউনারেশন বা যেভাবে নিল আর কি। আবার বলেন কোশ্চেনটা। কোশ্চেনটা হচ্ছে স্যার, আমি অবশ্য বুঝতে পারছি, কারণ ওটা যদি রিমিউনারেশন হিসেব নেয় তাহলে তার আহ, ইয়ে এমপ্লয়মেন্ট হিসেবে হবে, মানে ট্যাক্স দেবে স্যার। বিষয়টা হলো বিষয়টা হলো এরকম, যে যদি, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। সে মালামাল কি নিজে না বিক্রি করে নাকি অন্যেরটা বিক্রি করে দেয়। স্যার বাইরে থেকে ইম্পোর্ট করে প্যাকেজিং করে মানে মার্কেটিং টিমের মাধ্যমে সেল করে আর কি। তাহলে এখন বাইরে থেকে যখন ইম্পোর্ট করে, তার অবশ্যই একটা ইম্পোর্ট লাইসেন্স আছে। হ্যাঁ অবশ্যই স্যার, তাহলে আছে সে আছে। কমার্শিয়াল ইম্পোর্টার। তাহলে কমার্শিয়াল ইম্পোর্টার হইতে গেলে তার টিন বিন দুইটাই থাকতে হবে। হ্যাঁ অবশ্যই স্যার, আছে তাহলে স্যার সব। টিন এবং বিন থাকলে এখন সে আলাদা কোম্পানি ফর্ম করে নাই, সে ব্যক্তিগতভাবে আনে। স্যার তাহলে কোম্পানি লাইসেন্সও ফর্ম। তার নামে। তাহলে কোম্পানি ফর্ম করলে তো ব্যবসায়িক ইনকামে যাবে, ব্যবসায়িক ইনকামে যায় তার প্রফিটের উপর ট্যাক্স দেবে। এবং কোম্পানিতে যদি সে আবার রিমুনারেশন নেয়, সেটা আবার তার স্যালারি ইনকামে আসবে। আর ব্যবসার বুঝতে ইনকামটা যাবে তার কোম্পানির নামে, তার নামে না। পারছি স্যার। না হে রে, না আমি কইছি ওই যে বলবো, কিন্তু অনেক সময় লাগছে। না তুই কইতালি না পোলা, ধরে আমরা তো বাসা থেকে বাইরে তো হওয়া কম দিছি, আমরা তো গেছি দুপুরবেলা। হ্যাঁ এটা ডান না দুপুরবেলা ভেঙেছি। হাই হ্যালো কেমন আছো এগুলোই জিজ্ঞেস। কেডা জানে দুপুরবেলা গেছি, আমরা কি দুপুরবেলা গেছি কি জানি। না আরে কেন এটা কইলো? ক্লাস আর কোনো করাইতেছো কোশ্চেন না? আছে না বন্ধ করে দিবো না আজকে? ক্লাস শেষ। ক্লাস তুমি ছবি দিছো কেন? আরে দাঁড়া বেড়া, মানে কথা দিতে থাকো এখানে। তাহলে আজকে ক্লোজ করবো না, আর কোনো কোশ্চেন আছে আপনাদের? ইনশাল্লাহ স্যার, কোশ্চেন হলে পরবর্তীতে অ্যারাইজ করবো।